Bismillahirrahmanirrahim. Okay, let's start our today's class. So today is going to be our 13th lecture, and later I'll discuss some of grammar issues if it is required. আলোচনার মধ্যেই আসবে কিছু আর রাইটিং মডিউল নিয়ে আজকে আমরা কথা বলবো। রাইটিং মডিউল টাস্ক 2 very important part. এটা শিখতে সময় লাগবে, এজন্য এটা আগে ভাগে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি। ইন্ট্রোডাকশন লেখা, থিসিস স্টেটমেন্ট লেখা, টাস্ক রেসপন্সকে অ্যাড্রেস করতে পারা, সেই বিষয়গুলো অনেক কিছু নিটিগ্রিটি ইস্যুস আছে। আজকে আমরা এক ধরনের টাইপ নিয়ে আলোচনা, স্যাম্পল কোয়েশ্চেন, স্যাম্পল অ্যান্সারও আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এগ্রি অ্যান্ড ডিসএগ্রি। তো অনেকেই মনে করে আইএলটিএস এর রাইটিংটা শুধুই এগ্রি আর ডিসএগ্রি। আমি আমার ওপিনিয়ন, স্টুডেন্টরা বলে স্যার আমি আমার ওপিনিয়নটা কি ইন্ট্রোডাকশনে দিয়ে দিব নাকি আমি আমার ওপিনিয়নটা কনক্লুশনে দিব? বুঝতে পেরেছেন আমাকে আগেই কি বলে দিতে হবে কিনা অ্যান্সার? তার মানে এই সাইকোলজি, এই কোয়েশ্চেনটা শুনেই বোঝা যায় যে একটা স্টুডেন্টের সাইকোলজি, সে শুধু আইএলটিএস এর প্রিপারেশন, রাইটিং টাস্ক 2 এর প্রিপারেশন শুধু এইটুকুর মধ্যেই রাখে, কিন্তু কত ধরনের কোয়েশ্চেন আছে এবং এক একটা প্যাটার্নের কোয়েশ্চেনের ইন্ট্রোডাকশন এক এক রকম হবে। আপনি যদি শুধু এই জিনিসটা বুঝে যেতে পারেন, আপনার এইটুকু টাস্ক রেসপন্সের মোটামুটি লিখতে পারেন, আপনি কিন্তু আইএলটিএস এ 6 পেয়ে যাবেন। কিন্তু আনফরচুনেট অনেক, মানে মোর দেন 90% স্টুডেন্ট এই রাইটিং টাস্কে বা রাইটিং মডিউলে এটা ব্যান্ড স্কোর 6 তারা আনতে পারছে না। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, আপনাদের খুব ভালোভাবে বুঝে নেওয়াটা ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন একটু অ্যাড্রেস করে তারপরে আজকে আমরা এগ্রি ডিসএগ্রিটা শেখার চেষ্টা করব। আইএলটিএস একাডেমিক রাইটিং টাস্ক 2, যেখানে আমাদের জন্য সময় বরাদ্দ থাকে 40 মিনিটস, মানে সব মিলিয়ে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমাদেরকে দুটো লিখতে হয়। আমরা টাস্ক 1 কিন্তু একটা ক্লাসের মধ্যে আমি পুরোটা কভার করেছি, যেন ওটা একসাথেই থাকে। আপনারা যে কোনো সময় ওই ক্লাসটা দেখলে আপনাদের টাস্ক 1 নিয়ে আর প্রবলেম হওয়ার কথা না। টাস্ক 2 এর অনেকগুলো ক্লাস আমরা নিব, কারণ প্রত্যেকটা টাইপ আমি আলাদাভাবে আলোচনা করব আপনাদের সাথে। 40 মিনিট এক্সপেক্টেড করা হয় এবং 40 মিনিট আপনি স্ট্রিক্টলি মেনটেন করতে পারলে আপনার জন্য বিষয়টা সহজ। এই 40 মিনিটকে আমরা যদি ডিস্ট্রিবিউট করি, যে কোনো কিছু প্ল্যান করে আমরা প্ল্যান করতে সময় রাখতে হবে। কারণ হয় কি, আপনারা লিখেন, আপনারা লেখা শুরু করে দেন, লিখতে লিখতেই আপনারা মাঝখানে ভাবেন যে এরপরে কিভাবে লিখব, তো ডিসঅর্গানাইজড হয়ে যায়। আপনি যদি কোনো কিছু আগেই পরিকল্পনা করেন, সেই পরিকল্পনা মতো ভাবে আপনি একটা জিনিসকে গুছিয়ে রাখতে পারবেন। রাইটিং মডিউলের যে জন্য আপনার যে রাইটিং টাইমটা, এটা 20 মিনিটস বেশি লাগে না। তারপরে এটা আপনি 30 মিনিটসের মতো রাখতে পারেন এবং অবশ্যই পরে এটাকে একটু চেক করার জন্য আরো 5 মিনিট সময় রাখা, এভাবে আপনি হিসাব করতে পারেন। তো এর 30 মিনিটের মধ্যেও আবার সময় বের করা যায়, যখন আপনি আরো একটু প্রো লেভেলের রাইটার হয়ে যাবেন, লিখতে লিখতে আপনি চর্চা করতে করতে আপনি এটা ম্যানেজ করতে পারবেন। তো 40 মিনিট অনেক লেখা সম্ভব, 40 মিনিটের মধ্যে গুছিয়ে লেখা সম্ভব। ওয়ার্ড কাউন্ট আপনাকে সবসময় বলবে, আমি দেখিয়েছি যে ইউ হ্যাভ টু রাইট অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস। হ্যাঁ, খুব বেশি লিখবেন না, আবার অবশ্যই 250 ওয়ার্ডসের নিচে আপনি লিখবেন না। আন্ডার লেন্থ হলে টাস্ক রেসপন্সও হয় না, কারণ টাস্কের মধ্যে বলাই থাকে ইউ হ্যাভ টু রাইট অ্যাট লিস্ট। এই অ্যাট লিস্ট কথাটা হয়, এটাও যদি আপনি রিচ করতে না পারেন স্ট্যান্ডার্ডটা, তাহলে সেখানে আপনার টাস্ক রেসপন্সে নেগেটিভ মার্কিং আসে, 6+ পাওয়া কঠিন হয়ে যায়। সো অবশ্যই আপনি 250 ওয়ার্ডস এবং একটা আইডিয়াল আপনি 270 to 90 or 300, অ্যারাউন্ড 300, এর বেশি লেখার দরকার নেই, কারণ টাইম তখন আপনার অন্যদিকে হয়তো প্রেশার পড়ে যেতে পারে। দরকার নেই, আমার টাস্ক রেসপন্স হলেই আমার হয়ে গেল। আমি খুব বেশি লেখার জন্য আমার খুব ভালো যে কোনো সেক্টর আছে যেখানে মার্কস আমি বেশি পেতে পারি, এরকম কোনো স্ট্যান্ডার্ড নেই, এরকম স্ট্যান্ডার্ডে মার্কসও দেওয়া হয় না। সো আমি যেখানে লিমিট আমার আছে, আমি সেটাকে কখনোই তার নিচে নামবো না। এরকম আপনি 270 to 300 or 90, আমি 270 to 290 কে একটা স্ট্যান্ডার্ড হিসেবে দেখছি, কারণ স্টুডেন্টরা যতই তারা বেসিক লেভেলে লিখলেও 30-40টা ওয়ার্ড একটু নিচে নেমে যায়। তো এই জন্যই
এভাবে রেখেছি আর কি। টাস্ক 2 ইজ ওয়ার্থ ডাবল দ্য মার্কস অফ টাস্ক 1। এটা আপনার টাস্ক 2 এর যে রাইট আপটা এটার উপরে ডিপেন্ড করে আপনার ব্যান্ড স্কোরটা। তার মানে যে টাস্ক 1 এর উপর ডিপেন্ড করে না তা না। টাস্ক 1 এ আপনার যা আছে সেটাকে আপনি ডিসক্রাইব তো না, সেটাকে আপনি প্রেজেন্ট করতে পারেন কিনা, সামারাইজ করতে পারেন কিনা, যা বলেছে কোয়েশ্চেনে গ্রাফে, লাইন গ্রাফ বলেন, পাই চার্ট বলেন, সেটার মাধ্যমে আপনি দেখাতে পারছেন কিনা, এইটুকু ক্যাপাসিটি আপনার ওখানে টেস্টেড হয়। এবং সেখানেও আপনি অবশ্যই টাস্ক রেসপন্স করতে পারলেন কিনা, আন্ডার লেন্থ হলো কিনা, ওখানে থাকে ইউ হ্যাভ টু রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস, সেগুলো আপনাকে কভার করতে হবে। আর টাস্ক 2 ইটস ওর্থ ডাবল, মানে এটার ভ্যালুটা দ্বিগুণ পরিমাণে আপনার ব্যান্ড স্কোর, ভালো ব্যান্ড স্কোর পাওয়ার জন্য। সো যে একটা আমরা স্ট্রাকচারে অনেক সময় স্টুডেন্টরা এটা নিয়ে একটা কনফিউশনে থাকে যে স্যার আমি কি কয় প্যারাগ্রাফে এসেটা লিখবো, কম্পোজিশনটা কত প্যারাগ্রাফের হবে, 5 প্যারাগ্রাফ নাকি 6 প্যারাগ্রাফ, কত নাকি 2 প্যারাগ্রাফে লিখবো এরকম। তো সব অবশ্যই 2 প্যারাগ্রাফে লিখবেন না, কারণ কোনো কিছুর স্ট্রাকচারের ক্ষেত্রে, ইভেন আপনার বডির স্ট্রাকচারের ক্ষেত্রে আপনার হেড আছে, আপনার লোয়ার পোর্শন আছে, তাই না? বডি পার্টটা কিন্তু আপনার আলাদা। সো আপনি যদি ইন্ট্রোডাকশন আর কনক্লুশনটা একটা প্রত্যেকটা জিনিসের মধ্যে থাকতে হবে, একটা লেখার মধ্যে এটাকে রাখতে হবে, এটাই তো দুটো প্যারা, তাই না? বডি প্যারাগ্রাফ আপনি আরেকটা রাখতে পারেন, অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু রাইট 3 প্যারাগ্রাফস। আমার কাছে, আমি আপনাদেরকে যেভাবে গাইড করি বা এতদিন ধরে স্টুডেন্টকে গাইড করছি, তাদেরকে আমি 4 প্যারাগ্রাফে লিখতে বলি, নট মোর দেন 5 প্যারাগ্রাফ। 5 প্যারাগ্রাফের উপরে গেলে ওটা স্ট্রাকচার থাকে না, 3 প্যারাগ্রাফের নিচে আসলে ওটাও স্ট্রাকচার থাকে না। স্ট্রাকচার রাইটিং না হলে আপনি ভালো মার্কস পাবেন না। তাহলে কি রকম হতে পারে? ইন্ট্রোডাকশন আমরা লিখবো, ইন্ট্রোডাকশনে এমন না ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি লিখতে হয়, ইন্ট্রোডাকশনে খুবই স্পেসিফিক আপনাকে হুক সেন্টেন্স লিখতে হয়। হুক সেন্টেন্স কোনটা? যে আপনার কোয়েশ্চেনটা থাকে বা যেটা নোশন, সেই বা প্রম্পট বলি আমরা, যেটাই বলি। তো নোশন যেটা থাকে, কোয়েশ্চেন যেটা থাকে, এই কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজ কি? যেটা বলেছে সেটাকে নিজের মতো করে আবার নিজের ল্যাঙ্গুয়েজে সেটা লেখা, এটাকে আমরা প্যারাফ্রেজ বলছি। তাহলে প্রথমেই থাকবে প্যারাফ্রেজ, কি বিষয়ে লিখতে যাচ্ছেন, এরপর থিসিস স্টেটমেন্ট, আপনি কি জিনিসটাকে এক্সপ্লোর করতে যাচ্ছেন, আপনার অপিনিয়নের বেইজে হতে পারে, আপনার আর্গুমেন্টের বেইজে হতে পারে, এবং আউটলাইন, মানে এই থিসিস স্টেটমেন্ট পড়ে, আপনার ইন্ট্রোডাকশন পড়ে বোঝা, ওইটাই বলে দিবে আপনার এসেটা 4 প্যারাগ্রাফের হবে নাকি 5 প্যারাগ্রাফের হবে নাকি 3 প্যারাগ্রাফের হবে, এটা আউটলাইন। এমন না যে আমি এই এসেটা 3 প্যারাগ্রাফে লিখবো, এরকম বলতে হয়। সেখানে দেখবেন সেন্টেন্সের মাধ্যমেই বলে দেয়া যাচ্ছে যে কিভাবে একটা প্যারাগ্রাফে স্ট্রাকচার। আপনার এক্সামিনার যখন পড়ছে, যখন এরকম ওয়েল স্ট্রাকচার্ড একটা ইন্ট্রোডাকশন পড়বে, তখন কিন্তু আপনি খুব স্ট্যান্ডার্ড রাইটার হিসেবেই অ্যাপ্রিসিয়েটেড হবেন। আপনাকে শুধু কারেক্ট ইংলিশটা লিখতে হবে, এরপরে আর একাডেমিক ভোকাবুলারি যদি ভালো থাকে আর স্ট্রাকচার থাকে, আপনি সিম্পলি 8 পেয়ে যাবেন। 8 পাওয়াটা এতটাই সহজ, আবার 8 পাওয়াটা অনেকটা কঠিন, সেটাও আপনি দেখবেন। যদি আপনি ঠিক মতো স্ট্রাকচার লিখা না লিখতে পারেন, আপনি যদি একাডেমিক ভোকাবুলারি যদি ইউজ না করতে পারেন, আপনার স্ট্রাকচারের মধ্যে যদি খুব বেশি ভ্যারিয়েশন না থাকে, আর আপনার যদি রিপিটেশন হয়, আপনার যদি আন্ডার লেন্থ হয়, তাহলে নেগেটিভ হতে 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 সেটা 5.5 এর দিকেও চলে আসে। তাহলে এটা একটা স্ট্রাকচার, এটা আমি আপনাদের বুঝিয়ে দিব। বডি প্যারাগ্রাফ 1, এখানে একটা আইডিয়া থাকবে, যেটা আমি আপনাদেরকে এই মেথডটা পড়াবো, পিল মেথড, কিভাবে আমরা লিখবো। হ্যাঁ, একই রকম স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার প্যারাগ্রাফ লেখার। আচ্ছা, কনক্লুশনে আমাদের কি আসবে? কনক্লুশনে রিস্টেট অফ আওয়ার থিসিস, রিস্টেটমেন্ট অফ দ্য থিসিস, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে আপনি যে থিসিসটা লিখছেন, এখানে যে থিসিসটা লিখলেন, সেই থিসিসটাই আবার কনক্লুশনের প্রথম লাইন, দেখেন ইন্ট্রোডাকশনের লাস্ট লাইনগুলো হবে থিসিস স্টেটমেন্ট, আর কনক্লুশনের ওই থিসিস স্টেটমেন্টটাই, যেটা আপনি এক্সপ্লোর করছেন, এটাই আবার এখানে এসে আরেকভাবে আপনি এটাকে প্রেজেন্ট করবেন। এরপরে প্রত্যেকটার যে কনক্লুডিং নোট এটার দিয়ে একটা সামারি হবে কনক্লুশনে। এভাবে আমরা স্ট্রাকচার করে ফেলব। ঠিক আছে, এটা দেখলেই বুঝতে পারবেন। যে পিল মেথডটা বললাম, তাহলে এভরি বডি প্যারাগ্রাফ শুড ফলো দিস লজিক টু এনশিওর হাই কোহেরেন্স অ্যান্ড কোহেশন।
আমাদের 4টা ক্রাইটেরিয়ার মধ্যে মনে আছে কি কি? টাস্ক রেসপন্স একটা, কোহেরেন্স অ্যান্ড কোহেশন একটা, গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি একটা, লেক্সিক্যাল রিসোর্সেস একটা। তাহলে টাস্ক রেসপন্স, কোয়েশ্চেন পড়ে বুঝতে পারা, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, যেটার জন্য আপনি প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনি যদি এভাবে গুছিয়ে লিখেন তাহলে কিন্তু কোহেরেন্সটা মেনটেন হবে, ধারাবাহিকতাটা মেনটেন হয়ে যাবে। পিল মেথড বলতে প্রথমে আপনি টপিক সেন্টেন্স, প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা টপিক সেন্টেন্স থাকে, সেই টপিক সেন্টেন্সটাই হচ্ছে আমাদের পয়েন্ট, যেটা পি দিয়ে আমি বোঝাতে যাচ্ছি। মানে আপনি এই প্যারাগ্রাফে কি বিষয়ে আলোচনা করছেন, অ্যাডভান্টেজ আলোচনা করতে যাচ্ছেন নাকি ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করতে যাচ্ছেন, এটার কোন ধরনের ড্রব্যাকস নিয়ে আলোচনা করতে যাচ্ছেন, সেই বিষয়টা থাকবে ফার্স্ট লাইন। Your first line of your body paragraph would be the topic sentence. আবার আমরা যখন রিডিংটা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেখানে আমি বলেছিলাম যে টপিক সেন্টেন্স সবসময় প্রথম সেন্টেন্সটা হয় ম্যান্ডেটরি না। হ্যাঁ, যখন আপনার আর্টিকেল এরকম ভাবে আমরা লিখি তখন অনেক সময় কোনো বিষয়কে রেফার করার জন্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনে নিয়ে আসতে হয় এবং তারপরে সেটাকে অ্যাড্রেস করতে হয়। তো সেক্ষেত্রে প্রথম লাইনটা আপনার টপিক সেন্টেন্স নাও হতে পারে। যেই সেন্টেন্সটা দিয়ে এই প্যারাগ্রাফে কি বিষয়টাকে এক্সপ্লোর করা হবে, আলোচনা করা হবে, এই রকম স্টেটমেন্ট দেয়, ওইটাই হচ্ছে টপিক সেন্টেন্স। তো আপনি তো আর আর্টিকেল লিখতে যাচ্ছেন না, আপনি প্রত্যেকটা বডি প্যারাগ্রাফ একটা পার্টিকুলার জিনিসকে আপনি আপনার আর্গুমেন্ট দিয়ে, জাস্টিফিকেশন দিয়ে, আপনার অপিনিয়ন দিয়ে আপনি সেটাকে স্টাবলিশ করতে যাচ্ছেন। এই জন্য প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনি ফার্স্ট লাইনটা কি করবেন, টপিক সেন্টেন্স রাখবেন। হ্যাঁ, মেক ইট ইজি অ্যান্ড সিম্পল। এরপরে আপনি ব্যাখ্যায় চলে যাবেন, দ্যাট ইজ কল ই, দ্যাটস এক্সপ্লেনেশন। আপনাকে তখন আইডিয়াটাকে এক্সপ্যান্ড করতে হবে। ওয়াই ইয়োর পয়েন্ট ইজ ট্রু, আপনি যেটা মনে করছেন ওটা কেন, ওটা জাস্টিফিকেশন কি, এটাকে আপনি ব্যাখ্যা করবেন। এবং ব্যাখ্যা যখন করলেন আপনার আর্গুমেন্ট দিয়ে, তারপরে একটা যে রিকোয়ার্ড জিনিস থাকে সেটা হচ্ছে আপনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়া। তো সেটার আমি বলছি নেক্সট ই, এটা হচ্ছে এক্সাম্পল। তাহলে পয়েন্ট, আপনার পয়েন্ট থাকবে, এরপর ওটাকে এক্সপ্লেইন করবেন, এরপর ওটা এক্সাম্পল দিবেন। প্রোভাইড আ স্পেসিফিক রেলিভেন্ট এক্সাম্পল। এরপরে হচ্ছে লিঙ্ক, কানেক্ট ইট ব্যাক টু দ্য মেইন কোয়েশ্চেন। এটাকে আবার আপনি যে আপনার মূল যে কোয়েশ্চেনটা, আপনার নোশনটা বলা হয়েছে সেটার সাথে এটার একটা কানেকশন তৈরি করে দেবেন। এই হচ্ছে আমাদের পিল মেথড। তাহলে এই পিল মেথড অ্যাপ্লাই কোথায় হবে? এই পিল মেথডটা অ্যাপ্লাই হবে বডি প্যারাগ্রাফে, যেটা একটু আগেই আলোচনা করলাম। এখানে আমি বলেছিলাম যে আমাদের পিল মেথড মেইন আইডিয়া বডি প্যারাগ্রাফে, সেখানে আরেকটা আইডিয়া যদি একই রকম থাকে তাহলে মোর ওভার দিয়ে হবে, আর যদি আপনি দুটো, একটা প্যারাগ্রাফে অ্যাডভান্টেজ লিখছেন আরেকটা প্যারাগ্রাফে ডিসঅ্যাডভান্টেজ লিখছেন, এরকম হলে দুটো প্যারাগ্রাফ আলাদা। প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু ডিস্টিংক্ট হতে হবে, বডি প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফের আইডিয়া আরেকটা প্যারাগ্রাফে যেন ডিসকাস না হয়, সেপারেটেড হবে, আইডিয়াগুলো সেপারেটেড হবে। এরপরে আমরা একটু দেখে নেই কি ধরনের কোয়েশ্চেনগুলো আমাদের টাস্ক 2 এ আসছে। সো 5 ধরনের কোয়েশ্চেন মোটা দাগে আমরা পাই এবং সেগুলোকে আপনাকে কারেক্টলি আইডেন্টিফাই করতে হবে যে এটা কিসের কোয়েশ্চেন। এটা কি প্রবলেম সলিউশন এসে, এটা কি ডিরেক্ট কোয়েশ্চেন এসে, এটা অপিনিয়ন এসে, এটা আপনাকে জানতে হবে। আবার অপিনিয়ন এসের মধ্যেও আবার ক্যাটাগরি আছে, কত কি অপিনিয়ন, সরাসরি আপনার অপিনিয়ন চাচ্ছে নাকি হোয়াট এক্সটেন্ডে আপনাকে কোয়েশ্চেন জানতে চাচ্ছে। সো আপনি যদি এগুলোকে কারেক্টলি আইডেন্টিফাই করতে পারেন তাহলে তো ভালোই হলো, আর না করতে পারলে ইয়োর টাস্ক রেসপন্স স্কোর উইল ড্রপ টু লেস দেন 5। এটা টাস্ক রেসপন্সের স্কোরটা ড্রপ করে ফেলবে, সেটা সব মিলিয়ে আবার আলাদাভাবে টোটাল এটার একটা এভারেজ হবে। আচ্ছা, তাহলে কি কি এসে থাকলো? অপিনিয়ন এসেস, ডিসকাশন এসেস, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এসেস, সলিউশন এসেস, এটা প্রবলেম সলিউশন। বুঝতেই পারছেন, একটা প্রবলেম আপনাকে দিবে, সেটাকে আপনার সমাধান চাইতে পারে, যেটা আমি আপনাদের শেয়ার করেছিলাম। ওবেসিটি নিয়ে প্রশ্ন এসেছিল, ওবেসিটির সব কিছু লিখে ফেলা হয়েছে, কেন হয় ওবেসিটি, এটার ফলাফলের কি কি দাঁড়াচ্ছে, এবং মাঠ না থাকার কারণে, আমাদের লাইফস্টাইল ঠিক মতো না হওয়ার কারণে, সব লেখা হয়েছে। কিন্তু কোয়েশ্চেনটা ছিল প্রবলেম সলিউশন, কিভাবে আমরা ওবেসিটি থেকে ফিক্স করতে পারি। তো
তো ওখানে এইসব কিছুই আসবে না, ব্যাকগ্রাউন্ড কেন, কারণ, এটার ইম্প্যাক্টটা কি হচ্ছে, এটা কিছুই আসবে না। সো এই ধরনের, তো আপনাকে খুব ভালো করে কোয়েশ্চেনটা পড়ে বুঝতে হবে যে আপনার কাছে কি জানতে চেয়েছে। ডিরেক্ট কোয়েশ্চেন এসে আমাদের আমরা পেয়ে থাকি। আজ রাইটিং টাস্ক 2 এ যদি আমার এসে টাইপগুলো আমরা দেখি, অপিনিয়ন এসের ক্ষেত্রে কি রকম প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে এবং এখানে আপনার গোলটা কি হবে। এখানে আপনাকে অবশ্যই যখন অপিনিয়ন এসে আপনাকে বলতে বলবে বা লিখতে বলবে, তখন আপনাকে একটা ক্লিয়ার সাইড নিতে হবে। অপিনিয়ন, আপনার মতামত যদি বলে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনাকে এই ক্ষেত্রে আপনার ইন্ট্রোডাকশনে আপনাকে ক্লিয়ার স্ট্যান্ড নিতে হবে। যে আমি বললাম স্টুডেন্টদের প্রশ্ন থাকে যে স্যার আমি অপিনিয়ন, আমার যে মতামত, আমি এটা কি ইন্ট্রোডাকশনে লিখবো নাকি কনক্লুশনে লিখবো, আগেই লিখে ফেলবো নাকি পরে লিখবো। তো এটার মধ্যেই সীমাবদ্ধ থাকি আমরা, এর বাইরেও আরো জগৎ আছে। সেটা আপনাকে অবশ্যই এই ধরনের এসেতে আপনাকে একটা ক্লিয়ার সাইড নিতে হবে এবং সেটাকে ডিফেন্ড করতে পারতে হবে। কিভাবে আপনি এক্সপ্লেইন করছেন, আপনার আর্গুমেন্টটা কেন সঠিক, সেটা আপনাকে বোঝাতে হবে। So this type of essay is where you are represented with someone else's opinion. আরেকজনের opinionটা আপনার সামনে উপস্থাপন করা হয় and you are asked, আপনাকে জিজ্ঞেস করা হয় if you agree or disagree with it. The opinion is often flawed. opinionটা একটু মানে পুরো পারফেক্ট একটা থাকে না, ভিউ থাকে না। এটা বোথ সাইডের একটা যাওয়া বা পয়েন্টে প্রত্যেকটা বিষয়ে কিন্তু যে কোনো জিনিস দিয়ে আর্গু করা যায়, যে কোনো জিনিসের এক পক্ষে চলে যাওয়া যায়। হ্যাঁ, মতের একটা ভেদাভেদ থাকে। So flawed or extreme in its views. This type of essay is called the argumentative essay also. The instructions can be written in a number of ways. Below are a few examples. কি কিভাবে থাকে, আপনাকে প্রশ্নটা কি কিভাবে করতে পারে। প্রশ্নটা এভাবে আসতে পারে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, বলতে পারে ডু ইউ এগ্রি। ডু ইউ এগ্রি বললে এখানে যে ডিসএগ্রি করা যাবে না, ব্যাপারটা কিন্তু এমন না। আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনাকে বলতে পারে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি। সো এটা কিন্তু একটু ডিফারেন্ট। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, ডু ইউ এগ্রি, হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা জায়গাটা আপনার ওকে এক সাইডে, কিন্তু যখন বলবে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, এখানে কিন্তু একটু ব্যাপার আছে, যেটা আপনি অ্যাড্রেস করতে পারাটা দরকার, মানে সুযোগ দিচ্ছে আপনাকে, সেখানে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, এইভাবেও আমাদের প্রশ্নটা করতে পারে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এভাবেও আসতে পারে। So no matter how the instructions are written, you can take any position you want. আপনি এগ্রি করতে পারেন, আপনি ডিসএগ্রি করতে পারেন, আপনি পার্শিয়ালি এগ্রি করতে পারেন, ব্যালেন্স একটা ভিউ দিতে পারেন। ওই যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, এই ক্ষেত্রে আমরা একটা ব্যালেন্স ভিউ এর অ্যাপ্রোচে যাই সাধারণত। হ্যাঁ, যেমন এক্সাম্পল 1 দেখেন কি বলছে, সাম পিপল থিংক দ্যাট অনলি ইলেকট্রিক কারস শুড বি অ্যালাউড অন রোড বাই 2040, ডু ইউ এগ্রি। মানে 2040-এর মধ্যে আমরা রাস্তায় শুধু ইলেকট্রিক গাড়ি থাকবে, অন্য কোনো মানে অকটেন দিয়ে চলবে গাড়ি এরকম থাকবে না, শুধু ইলেকট্রিক কার থাকবে। এটা কি আপনি এগ্রি করেন কি এগ্রি কি করেন, এটা বলেছে ডু ইউ এগ্রি, আপনি কি এটা একমত। আরেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে, এখানে আমি দিয়েছি, শুধু এই ধরনের আসতে পারে এমন না, এটা আমি অপশন এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। Some people think that it is best to work for the same organization for one's whole life. To what extent do you agree or disagree? মানে কেউ কেউ মনে করে যে একই প্রতিষ্ঠানের জন্য সারা জীবন ধরে একই প্রতিষ্ঠানের জন্য কাজ করাটাই বেস্ট। কি কি কনটেক্সটে বা কি মাত্রায় আপনি এটা এগ্রি করেন বা ডিসএগ্রি করেন। The unwavering stance rule, আপনার জন্য টিপ লিখে দিয়েছি, এটা মনে রাখতে হবে। For a band 8 your position must be relevant, fully developed ওই যে আপনাকে পয়েন্ট দিতে হবে, এক্সপ্লেইন করতে হবে, এক্সাম্পল দিতে হবে, লিংক করতে হবে, এটা ফুললি ডেভেলপ কোহেশনটা, and supported. Avoid fence sitting, মানে এই পারেও আছেন ওই পারেও আছেন এরকম জায়গাটাকে অ্যাভয়েড করতে হবে। এখানে আপনাকে এই যে যেমন ব্র্যাকেটে লিখে দিয়েছি, সেইং বোথ সাইডস আর গুড। হ্যাঁ, তো এই বিষয়টা অনেকে এভাবে শিখেন
এটা থেকেও নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করবেন এই টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে। আনলেস ইউ আর এক্সট্রিমলি স্কিলড অ্যাট ব্যালেন্স আর্গুমেন্টেশনে যদি খুব এপাশে এবং ওপাশে বোথ সাইডে আপনি পয়েন্ট দিয়ে, আপনি ডেটা দিয়ে, আপনার আর্গুমেন্ট দিয়ে আপনি জাস্টিফাই করতে পারেন যে দুটো আসলে সমানভাবে আহ, ই করা যায় বা এটা থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি রাখতে পারেন, তাছাড়া আপনি অপিনিয়ন চলে যাবেন। If you choose to completely disagree, ensure both body paragraphs provide different reasons for that disagreement. আপনি যদি ডিসএগ্রি করেন, কেন ডিসএগ্রি, তাহলে প্রত্যেকটা বডি প্যারাগ্রাফই আপনার জাস্টিফাই করতে হবে ডিসএগ্রিমেন্টের ডিফারেন্ট দুটো কারণ দিয়ে। ঠিক আছে, এখানে এগ্রি করা যেতে পারে, এটা আসবে না, কোনটাই আসবে না। এক্সপ্লেনেটরি নোট, ইউজ ফোর্সফুল ট্রানজিশনস। কিরকম হতে পারে সেগুলো? টু শো ইউর কনভিকশন ইনস্টেড অফ সেইং আই থিংক, ইউজ ফ্রেজেস। এটা বলবেন না। কি বলতে পারেন? এটা বলা যাবে না এমন না, ওকে। আপনি এটাকে আর একটু একটু ফোর্সফুল ট্রানজিশন যেটা আমি বলছি, আপনি বলতে পারেন ইট ইজ ফান্ডামেন্টালি ফ্লড টু সাজেস্ট দ্যাট। ভিত্তিগতভাবে এটা বলাটা এটা ত্রুটিপূর্ণ হবে যদি এটা এভাবে বলা হয়। অর দি এভিডেন্স ওভারওয়েলমিংলি, এটা ওভারওয়েলমিংলি, ওভারওয়েলমিং, ওভারওয়েলম কি? এটা আমি যখন আবেগে আপ্লুত হয়ে যাই, হ্যাঁ। The evidence overwhelmingly supports the notion that to anchor your stance, আপনি এভাবে বলতে পারেন। এগুলো ফ্রেজ দুটো আছে, আরো আছে, এমন না শুধু এগুলোই আছে, একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সো নেক্সট হচ্ছে আইএলটিএস ডিসকাশন এসে সেকেন্ড টাইপ। এখানে আপনাকে বোথ সাইড ডিসকাস করতে বলবে এবং বোথ সাইড এটা আপনি আপনার মতো করে ডিসকাস করবেন। আপনি কি মনে করেন এটা না, অন্যরা কেন এটা মনে করছে সেটাকে আপনার তুলে ধরতে হবে। লাইক একজন সলিসিটর মানে অ্যাডভোকেট, যারা লয়ার, তারা যেভাবে প্রেজেন্ট করে তার লয়ারকে, তার ক্লায়েন্টকে সম্পর্কে তারা বলে কি সে কিন্তু ওই ঘটনাস্থলে ছিল না, যিনি লয়ার উনি কিন্তু ঘটনাস্থলে ছিলেন না, উনি আরেকজনের হয়ে উনি ঘটনাস্থল বর্ণনা করেন, তাই তো? এটা পার্সোনাল কোনো অপিনিয়নের জায়গা না। এখানে অবজেক্টিভলি, সাবজেক্টিভলি হচ্ছে আমি কি মনে করি, আমি কিভাবে দেখছি, আর অবজেক্টিভলি মনে হচ্ছে কিভাবে এটা দেখানো হয়েছে বা কিভাবে এটা বোঝানো হচ্ছে বা কিভাবে এটা মনে করা হচ্ছে যে এটা সঠিক, কেন তারা মনে করছে, এটাকে আপনার জাস্টিফাই করতে হয়। আপনার অপিনিয়ন এখানে আসবে না। এরপরে যদি আপনাকে কোয়েশ্চেনে থাকে এন্ড গিভ ইউর অপিনিয়ন, ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন। যখন বলছি ডিসকাস বোথ ভিউজ, আপনাকে এই ভিউটা নিয়ে ডিসকাস করতে হবে অবজেক্টিভলি। This type of essay presents you with a statement and you must present the two sides. এটা দেখাতে হবে আবার আপনার অপিনিয়নও দিতে হবে। This might be two sides of the same issue. যেমন ধরেন বলছে some people think there, এটা আরেক টাইপের কোশ্চেন, কিন্তু একটু আগে যে টাইপ বললাম ওটা থেকে এটা কোশ্চেনের প্যাটার্নটা দেখেন ডিফারেন্ট। বলছে some people think there should be free health care for all people but others disagree. Discuss both sides. দেখেন এখানে বলছে কেউ কেউ মনে করে যে একেবারে হেলথ কেয়ারটা ফ্রি হওয়া উচিত, গভর্নমেন্ট একেবারে সেটা ফ্রি চিকিৎসা দিবে পুরো জাতিকে। কেউ কেউ এটা ডিসএগ্রি করে। এখন কেউ কেউ কেন এটাকে হেলথ কেয়ার ফ্রি হিসেবে দেখাচ্ছে, এটার পক্ষে যুক্তি কি সেটা আপনি প্রেজেন্ট করবেন, আর অন্যরা যে ডিসএগ্রি করার যুক্তি কি সেটা আপনি প্রেজেন্ট করবেন। এখানে আপনাকে ডিসকাস বোথ ভিউজ বলেছে। Or it might be two separate issues which you need to discuss. যেমন দেখেন, some people think that urban spaces should be used for parks rather than for housing. বলছে কেউ কেউ মনে করে যে পার্কের জন্য ব্যবহার করা উচিত আরবান স্পেস, আরবান যে শহরে যে স্পেস গুলো, ফাঁকা জায়গাগুলো আছে, এগুলো কিসের জন্য ইউজ হবে? এগুলো পার্কের জন্য, এগুলো হাউজিং এর জন্য না ইউজ হওয়ার থেকে পার্কের জন্য ইউজ হবে। এখন আপনাকে বলছে যে ডিসকাস বোথ সাইডস এন্ড গিভ ইউর অপিনিয়ন, মানে পার্কের জন্য এই স্পেসটা ব্যবহার হওয়া উচিত, কেন এটা ডিসকাস করবেন, হাউজিং এর জন্য এটা কেন ব্যবহার হওয়া উচিত, এটা আপনি এর পক্ষে যুক্তি দাঁড় করাবেন
এরপরে আপনার অপিনিয়ন দিবেন আপনি কোনটা মনে করেন, ঠিক আছে? সো দ্য নিউট্রাল আরবিট্রেটর রুল, আপনাকে নিউট্রাল আরবিট্রেটর মানে হচ্ছে ডিসকাস বোথ ভিউ করার সময় আপনার ওপিনিয়ন আসবে না, আপনি নিউট্রাল অবস্থান থেকে পয়েন্টগুলোকে ব্যাখ্যা করবেন। আরবিট্রেটর মানে হচ্ছে যখন কেউ মামলা বা কারো শুনানির সময় দুজনে ক্ল্যাশ হয়েছে, তখন যিনি আছেন উপস্থাপন করেন আরেকজনের সামনে, তখন সে আরবিট্রেটর নিউট্রাল থাকার চেষ্টা করবে, সে বায়াস হয়ে যাবে। এই বিষয়টা বলার চেষ্টা করছি এখানে। To achieve a band 8, you must present a balanced argument by giving equal weight to both perspectives before pivoting to your own opinion. If you spend 150 words on the view you agree with only 30 words on the opposing side, তাহলে কিন্তু টাস্ক রেসপন্সটা ইমব্যালেন্স হয়ে গেল। সো সেখানে আমি ক্লিয়ারলি, এবং এটাও ব্রিটিশ কাউন্সিলে তাদের যে রকমের গাইডলাইন সেখানে থেকেও ইনফরমেশন আপনাদেরকে এটা দিচ্ছি। যদি এরকম হয় একটা আর্গুমেন্টের পিছনে আপনি প্যারাগ্রাফটা অনেক বড় হয়েছে, আবার আরেকটা আর্গুমেন্টে খুবই ছোট হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আপনার টাস্ক রেসপন্স স্কোর পেনালাইজড হবে অ্যান্ড ইনব্যালেন্স ট্রিটমেন্ট অফ দ্য প্রম্পটের জন্য। যে নোশন দেয়া হয়েছে সেটা আপনি খুব ব্যালেন্স করতে পারেন নাই, মানে কোনোটা বড় হয়ে গেছে, কোনোটা ছোট আর্গুমেন্ট হয়ে গেছে, তো এটাও আপনাকে মাথায় রাখতে হবে। Explanatory note: use perspective shifting signposts to maintain clarity. কিরকম হতে পারে? যেমন ধরেন স্টার্ট বডি প্যারাগ্রাফ 1, যে আপনি ইন্ট্রোডাকশনের পরে যে প্যারাগ্রাফটা লিখছেন, এটা মূলত আপনার কম্পোজিশনের সেকেন্ড প্যারাগ্রাফ, কিন্তু এটা আপনার এসের বডি প্যারাগ্রাফ হচ্ছে এটা 1 নাম্বার বডি প্যারাগ্রাফ। ইন্ট্রোডাকশনটা কিন্তু বডি প্যারাগ্রাফ না, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন বাদ দিয়ে যে কটা প্যারাগ্রাফ হবে তার প্রথমটা হচ্ছে ফার্স্ট বডি প্যারাগ্রাফ। ওকে, সো বডি প্যারাগ্রাফ 1 by attributing the ideas to others. যেমন প্রপোনেন্টস অফ দিস ভিউ আর্গিউ দ্যাট, এভাবে আপনি বলতে পারেন সাইনপোস্ট গুলো, যে প্রপোনেন্টস অফ দিস ভিউ, এই মন্তব্য বা এই চিন্তা যারা পক্ষে আছেন তারা আর্গিউ করে এভাবে। আপনি কিন্তু আপনার পয়েন্ট বলছেন না, মানে এই ফ্রেজটা ইউজ করার মাধ্যমে কিন্তু আপনি বোঝাতে যাচ্ছেন যে এই ভিউ যারা প্রদর্শন করছে তারা আর্গিউ করে, তারা বলতে চায়। আবার আপনি আরেকটা আছে, বলতে পারেন এভাবেও, ইট ইজ অফেন মেইনটেইনড বাই সাম দ্যাট, অনেকেই এই বিষয়টা এইভাবে মেইনটেইন করছে, বাই সাম দ্যাট কারো কারো দ্বারা এই বিষয়টাকে এভাবে বোঝানো বা বলা হচ্ছে বা ভাবা হচ্ছে, যেটা হচ্ছে এভাবে আপনি বলতে পারেন। প্রথমটা একটু কমফোর্টেবল, তাই না? এবং এখানে ভোক্যাবটাও বেশ সুন্দর, প্রপোনেন্টস অফ দিস ভিউ আর্গিউ দ্যাট, এভাবে আপনি করতে পারেন। আরো আছে, এক্সাম্পলের জন্য এই দুটো দেখাচ্ছি। দেন ইউজ আ স্ট্রং ট্রানজিশন টু ইন্ট্রোডিউস দ্য সেকেন্ড ভিউ, সেখানে যখন আরেকজনের ভিউ যখন দিবেন তখন আপনার ওই বডি প্যারাগ্রাফের শুরুটা আপনি লিখতে পারেন কনভার্সলি। তাহলে আপনি এগুলোকে লিঙ্কিং ডিভাইস বলে। আপনি যখন আপনার লেখা শুরু করছেন আপনি এভাবে লিখতে পারেন, কনভার্সলি লিখলেন তার মানে আপনি অপোজিট ভিউ পয়েন্ট নিয়ে আলোচনা করছেন। কনভার্সলি দেয়ার ইজ আ সেপারেট স্কুল অফ থট দ্যাট সাজেস্টস, অন্য পক্ষান্তরে অন্যদিকে আরেক ধরনের চিন্তার মানে গ্রুপও আছে, স্কুল অফ থট, যে যারা যারা বলতে চায় বা যারা দ্যাট সাজেস্ট। অনলি আফটার এক্সপ্লোরিং বোথ শুড ইউ ইউজ ইয়োর, দেখেন ওই যে অনলি আফটার, মনে আছে আপনাদেরকে আমি কি শিখিয়েছিলাম? আপনাদেরকে আমি কনভার্সন যেটা শিখিয়েছিলাম, ইনভার্সন। দেখেন এখানে স্ট্রাকচার একটা ইউজ করেছি, ইনভার্সনের স্ট্রাকচার, অনলি আফটার। এই যে অনলি আফটার, যখন আমরা এইটা দিয়ে শুরু করলাম সেন্টেন্সটা, অনলি আফটার এক্সপ্লোরিং বোথ, দেখেন ইউ শুড না, শুড ইউ, এই স্ট্রাকচারগুলো আমরা শিখেছিলাম। তো লেখার মধ্যে আপনি যদি এভাবেও নিয়ে আসতে পারেন, কিছু কিছু জায়গায় যখন সুযোগ থাকবে আপনার ইনভার্সন ইউজ করার, এগুলো আমরা শিখে রাখবো এবং এগুলো অপেক্ষায় থাকবো কখন আমরা এটা ইউজ করতে পারি। তার এটা কখন ইউজ করতে পারি এই অপেক্ষায় থাকার জন্য আমাকে এটার উপরে মাস্টারি করতে হবে। এটা কিন্তু একটা খুবই অন্যরকম একটা স্ট্রাকচার এবং কারেক্ট স্ট্রাকচার, যেটা সবাই ইউজ করবেন। আপনি যদি সেটা পারফেক্টলি দেখাতে পারেন
তাহলে কিন্তু আপনার যে গ্রামাটিক্যাল রেঞ্জের ক্ষেত্রে মার্কসটা বেড়ে যাবে। কারণ আপনাকে তো এই আমি যে আজকের ক্লাস বা রাইটিং ক্লাসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আমার আইডিয়াটা সবসময় থাকে আমি আমার স্টুডেন্টদেরকে 8 স্ট্যান্ডার্ডদের জন্য তৈরি করাটা আমার একটা নেক থাকে, আগ্রহ থাকে। অবশ্যই আমি কখনোই কোনো স্টুডেন্টকে 9 এর জন্য তৈরি করি না। আমি আপনাদেরকে বলেছি কেন, কারণ ব্রিদিং স্পেস দরকার। আপনি যদি তৈরি হতে হতে এমন জায়গায় কনফিডেন্টের জায়গায় নিতে পারেন নিজেকে এবং সুযোগ পান, আপনি অবশ্যই 9টা ছিনিয়ে আনবেন, তাই না, ছেড়ে দিয়ে আসবেন না। কিন্তু আপনাকে আমি একটা এক্সপেকটেশনের অনেক হাই লেভেলে নিয়ে গিয়ে আপনাকে মেন্টালি স্ট্রেস করতে চাই না, এটা উচিত না, এটা আইডিয়াল প্রিপারেশন স্ট্যান্ডার্ড না। তো এই জন্য হ্যাঁ, আমি কখনো কখনো আপনাদেরকে 9 স্ট্যান্ডার্ড ব্যান্ড স্কোরের স্যাম্পল কেমন হতে পারে সেটাও আমি দেখানোর চেষ্টা করব। হাইলি এডিটেড, মানে অনেক ভোক্যাবস গুলোকে ওইভাবে মেনটেন করে কিছু স্যাম্পল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার মানে আপনাকে 9-এর জন্য তৈরি কখনোই আমি বলবো না। আমার কোনো স্টুডেন্টকে চাই না যে তারা 9-এর জন্য তৈরি, 8-এর জন্য তৈরি থাকবে। সিচুয়েশন তাকে 9 পাইয়ে দিতে পারে, 8.5 পাইয়ে দিতে পারে, আমি এইটাই খুশি। Okay, so only after exploring both should you use your conclusion or a final body paragraph to solidify your personal stance. এখানে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব আসে নাই, সাবজেক্টের আগে আসে, কিন্তু কোনো কোয়েশ্চেন মার্ক নেই। এই স্ট্রাকচারটা আপনাদের গ্রামার ক্লাসগুলো একটু বারবার করে বলি যে বারবার রিপিট করে 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 করবেন, কারণ কোন জিনিস যখন আপনি কয়েকবার করে রিপিট করে করবেন আপনার ব্রেইনে কিন্তু তখন একটা চেম্বার সেট হয়ে থাকবে যে এই জিনিসটা এই লেকচারে আমি শিখেছি। তখন পরবর্তীতে 1-1.5 মাস পরে যখন আপনার আবার যখন স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে তখন কিন্তু আপনি ওটাকে আবার কানেক্ট করতে পারবেন। শুধু অতটুকু দেখে এসে আবার আপনি যেখানে যেখানে প্রবলেম হবে তখন কিন্তু এগুলো আপনি লিঙ্ক করতে পারবেন। এই জন্য এখন ক্লাসগুলো বারবার করে দেখাটার জন্য আপনাদের ইনসিস্ট করছি। পরে যখন অনেক ইন্টেন্স আপনি প্র্যাকটিসে চলে যাবেন তখন কিন্তু আপনার কিছু কিছু পার্টিকুলার জিনিসের জন্য কনফিউশন তৈরি হবে, তখন আপনি ওই জায়গাটা চলে গিয়ে ঠিক করে নিতে পারবেন। থার্ড টাইপের যে কোয়েশ্চেন আমরা পাই আনসার, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এই এসেতে আপনার গোলটা থাকবে আইডেন্টিফাই দ্য প্রস এন্ড কনস, মানে আপনাকে এর ত্রুটি মানে এর উপকারিতা আর অপকারিতা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এটা খুঁজে বের করে আপনাকে সেটাকে প্রেজেন্ট করতে হবে। চেক ইফ দ্য কোয়েশ্চেন আস্ক ইফ the advantages outweigh the disadvantages. outweigh মানে এটার উপকারিতাটা কি, outweigh মানে কি, আমরা বলি না আউটপ্লেড মানে তাকে খেলায় হারিয়ে দিয়েছে, তার থেকে সে আরো বেশি ভালো খেলেছে, আউটপ্লেড। সো আউটস্মার্ট মানে স্মার্টনেস তাকে একেবারে ছাড়িয়ে গেছে, এটা হচ্ছে আউটওয়ে। ওয়ে মানে হচ্ছে ওজন, মানে অ্যাডভান্টেজের ওজনটা কি ডিসঅ্যাডভান্টেজের চেয়ে বেশি কিনা, এরকম, মানে এর বেনিফিটটা ডিসঅ্যাডভান্টেজের থেকে বেশি কিনা সেরকম। দেয়ার আর টু টাইপস, এই ধরনের যে কোয়েশ্চেন থাকে এটা দুই ধরনের থাকে। প্রথম ধরনটা হচ্ছে, দেখেন প্রত্যেকটার মধ্যে মধ্যে কিন্তু আবার সাবটাইপ আছে, সেটা একটু খেয়াল করবেন। সো এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসেটাই দুই ধরনের, কিভাবে আসতে পারে। অ্যাডভান্টেজ দেখেন এখানে, this is similar to discussion essay where you are given a statement must present the positive and negative side of the issue. যেখানে ডিসকাশন এসে ওখানে আপনার যে আলাদাভাবে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ দেখাইতে হবে সেটা ছাড়াও আপনি আর্গুমেন্টের মাধ্যমে ডিসকাস করতে পারেন। হ্যাঁ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসেতে ব্যাপারটা হচ্ছে এটাকে আপনাকে পজিটিভ এবং নেগেটিভ সাইডটা নিয়ে আলোচনায় আসতে হবে, বোঝাতে হবে যে এটার পজিটিভ সাইড, বা আর একটা প্যারাগ্রাফে বোঝাতে হবে এটা নেগেটিভ সাইড, এবং লিঙ্কিং ডিভাইস দিয়েও প্যারাগ্রাফ দুটোকে আলাদা করে দেখাতে আপনারই স্কোরটা বাড়বে। যেমন এক্সাম্পল হচ্ছে, সাম পিপল থিঙ্ক ইট ইজ গুড ফর স্টুডেন্টস টু টেক এ গ্যাপ ইয়ার বিফোর গোয়িং টু ইউনিভার্সিটি, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডুইং সো। অনেকেই মনে করে স্টুডেন্টদেরকে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে 1 বছরের একটা গ্যাপ নেওয়া উচিত, একটা ব্রেক নেওয়া উচিত 1 ইয়ারের। তো এই 1 ইয়ারের ব্রেক যদি তারা নেয়, বলছে যে এর এই সিচুয়েশনে
অ্যাডভান্টেজেস গুলো কি আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, এরকমটা যদি কেউ করে তাহলে তার অ্যাডভান্টেজ কি হবে এবং ডিসঅ্যাডভান্টেজেস কি হবে, বুঝতে পেরেছেন? ওখান থেকে একই রকম টোন মনে হচ্ছে কিন্তু একটু আলাদা। আরেক ধরনের আছে টাইপ 2 অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আউটওয়ে এসে। This is by far the most difficult of the two essay types in this category. It requires you to present an opinion and explain your opinion. যেমন ধরেন একটা প্রশ্ন দেয়া হয়েছে, some people think the world will eventually have only one language. মানে আসলে অনেকেই মনে করে যে সামনে আমাদের আসলে পুরো পৃথিবীতে একটাই ল্যাঙ্গুয়েজে হয়ে যাবে, সবাই এক ল্যাঙ্গুয়েজে কথা বলবে। হ্যাঁ, আমরা এটা এক্সপেরিয়েন্স করব, অনেকেই মনে করে। সো এটা আপনাকে প্রশ্ন করছে, ডু ইউ থিংক দি অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং ওয়ান গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস? তুমি কি মনে করো যে এটার যে উপকারিতাটা আছে, অপকারিতাটাকে ছাড়িয়ে যাবে? ডু ইউ থিংক দ্য অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং ওয়ান গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস? এইভাবে আছে, মানে আপনি আর্গিউ করলেন এবং তারপরে আপনাকে প্রশ্ন করছে যে এটা অ্যাডভান্টেজটা কি বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজটা বেশি। ওখানে আপনাকে মেজার করে দেখাতে হবে, ওজন মেপে দেখাতে হবে আর্গুমেন্টের মাধ্যমে, এবং আপনাকে সেখানে যুক্তি এবং উদাহরণের মাধ্যমে সেটা আপনাকে প্রেজেন্ট করতে হবে যে আসলে কোনটা আউটওয়ে কাকে করছে। এই ক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হচ্ছে, ইফ দ্য কোয়েশ্চেন আস্কস do the advantages outweigh the disadvantages, you can simply list them. You must explicitly compare their impact. মানে শুধু লিস্ট করে দিলে এটার এই অ্যাডভান্টেজ, এটার এই ডিসঅ্যাডভান্টেজ, সো দ্যাটস ফ্রম দ্য ডিসকাশন, এরকম বিষয়টা না। তো আপনাকে কি করতে হবে, এক্সপ্লিসিটলি মানে অন্তর্নিহিতভাবে কম্পেয়ার করা না, একদম প্রকাশ্যে এটাকে দেখানো, দেখিয়ে বুঝানো যে এই এটার যে আমরা একটু কম্পারেটিভ স্টাডি যদি করে দেখি, আপনি প্রথমে এটার পক্ষে কথা বললেন, তারপরে ওটার পক্ষে কথা বললেন, এরপরে আপনি আউটওয়ে কিনা, কোনটার থেকে বেশি মজবুত আর্গুমেন্ট সেটা আপনি দেখালেন। এখানে আই থিঙ্ক এভাবে যদি আপনাকে বলছে ডু ইউ থিঙ্ক, হ্যাঁ, তখন আপনাকে এইটাকেও অ্যাড্রেস করতে হবে। ওকে, এক্সপ্লেনেটরি নোট এটা আপনার একটু খেয়াল রাখবেন কিভাবে করবেন। কম্পারেটিভ ওয়েট ল্যাঙ্গুয়েজ কি রকম, ইন ইওর কনক্লুশন ডোন্ট জাস্ট সামারাইজ অর ইভালুয়েট, এরকম ফ্রেজ ইউজ করতে পারেন। while the drawbacks regarding are non negligible, ড্রব্যাকস অফ হইতে পারে কোনো কিছু ট্যুরিজম অর লোকাল ট্যুরিজম হতে পারে সেরকম। while the drawbacks মানে হচ্ছে এর যে অপকারিতা, while the drawbacks regarding, এরপরে যে টপিকটাই থাকবে আর নন নেগলিজেবল, এটা ড্রব্যাক গুলোকে আমরা অবহেলা করতে পারি না। they are ultimately eclipsed by the long term benefits, এইভাবে বলতে পারেন যে এই যে আপনি ওটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, যে আপনি বলছেন they are ultimately eclipsed by the long term benefit, লং টার্মে যে একটা বেনিফিট আছে এটার দ্বারা এটার ওজনটাই বেশি, এটা লং টার্ম বেনিফিট আমরা পাচ্ছি। হ্যাঁ, ছোটখাটো ত্রুটি বা ছোটখাটো কিছু ড্রব্যাকস আমরা পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু এটা লং টার্ম বেনিফিটটাই বেশি, এরকম। 4 নাম্বার টাইপের যে সলিউশন এসে সেই ক্ষেত্রে কিরকম কোয়েশ্চেন প্যাটার্ন গুলো থাকতে পারে। দেয়ার আর নাম্বার অফ টাইপস অফ পসিবল কোয়েশ্চেনস ইন দিস ক্যাটাগরি। সলিউশন অনলি এসে যদি থাকে, যেমন ধরেন বলছে সাম চিলড্রেন হ্যাভ সিরিয়াস ওয়েট প্রবলেমস, হোয়াট আর দ্য পসিবল সলিউশন, আপনাকে এখানে দেখেন এটা পুরো সলিউশন চাইলো, তাহলে এখানে আপনি খুব বেশি হলে কোনো প্রবলেম বা কোনো শিশুদের ক্ষেত্রে আপনি তাদের একটু ওপিনিয়ন, একটু ডিসকাশন করতে পারেন, কিন্তু আপনাকে মূলত এখানে শুধু প্যারাগ্রাফ 1-এ মানে ইন্ট্রোডাকশনে একটু অ্যাড্রেস করতে পারেন, কিন্তু আপনার বডি প্যারাগ্রাফে আপনার এক একটা সলিউশন আসবে, প্রত্যেকটা বডি প্যারাগ্রাফে প্রত্যেকটা সলিউশন দিয়ে এক্সপ্লেন করা হবে। ক সলিউশন এসে কিরকম প্রশ্ন হতে পারে, চিলড্রেন ইন রুরাল এরিয়াস আর বিং লেফট বিহাইন্ড ইন দেয়ার একাডেমিক ডেভেলপমেন্ট, why is this
why is this the case? why is this the case? এখানে বারবার is আসে, এইখানে isটা হবে না। why is this the case? what solutions can you suggest? তাহলে এইভাবেও একটা কোয়েশ্চেন টাইপ হতে পারে। আরেকটা টাইপ দেখেন এখানে প্রবলেম সলিউশন এসে মোর অ্যান্ড মোর পিপল আর মুভিং টু সিটিজ টু লুক ফর ওয়ার্ক, হোয়াট প্রবলেম ডাজ দিস কজ? এটা আপনাকে এখানে একটা আপনার আলোচনা করতে হবে, হোয়াট আর দ্য পসিবল সলিউশন, মানে এটা দেখেন কজ কি, প্রবলেম কি কি হতে পারে, আর সেটা সলিউশন কি কি আপনাকে দেখাতে হবে। এটা আরেক টাইপের কোয়েশ্চেন কিন্তু। তাহলে প্রবলেম সলিউশন এসেই কিন্তু আপনার 4 ধরনের আমরা কোয়েশ্চেন পাচ্ছি। 4 নাম্বার দেখেন এখানে কজ এফেক্ট এসে মোর অ্যান্ড মোর পিপল আর মুভিং ফ্রম দ্য কান্ট্রি সাইড টু সিটিজ, এই যে এটার মতোই ওয়াই ইজ দিস, দেখেন ওঠানে ছিল হোয়াট প্রবলেম ডাজ দিস কজ, এটার ফলে কি মানে প্রবলেম গুলো হতে পারে, আর এখানে বলতেছে ওয়াই ইজ দিস, এটা কেন হচ্ছে। হ্যাঁ, হোয়াট প্রবলেম ডাজ ইট কজ, এটা কেন হচ্ছে এবং এর ফলে এটার কি প্রবলেম হতে পারে। তাহলে এই কোয়েশ্চেন দুটো একই রেখেছি যে শুধু এতটুকু বোঝানোর জন্য। দেখেন এখানে গুণগতভাবে এটা আলাদা, এখানে বলছে এটা কি কি সমস্যা তৈরি করতে পারে, আর এখানে বলছে কেন এই এই ফেনোমেনা বা এই টেন্ডেন্সিটা মানুষের মধ্যে এসেছে। বুঝতে পেরেছেন? ওকে, সো এক্ষেত্রে আপনার যে লজিক্যাল চেইন কানেকশন এরকম এসে থাকলে মার্কসটা বেশ ভালো করা যায় যদি আপনি খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন। আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনার সলিউশন মাস্ট ডিরেক্টলি কিওর দ্য প্রবলেমস। যদি সলিউশন চায় তাহলে অবশ্যই এমন সলিউশন আপনি দিবেন এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে আলাদা আলাদাভাবে সলিউশন আপনি দিবেন, ডিফারেন্ট সলিউশন দিবেন ডিফারেন্ট প্যারাগ্রাফে, সেখানে সেটা যেন প্রবলেমটাকে সরাসরি কিওর করতে পারে। ইউ আইডেন্টিফাইড ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ if you discuss industrial pollution as a cause, ইন্ডাস্ট্রিয়াল পলিউশনটা যদি আপনি কজ হিসেবে দেখান তাহলে বডি এতে সাজেস্ট করেন যে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাজ এ সলিউশন। ইন্ডাস্ট্রিয়াল পলিউশন মানে কি, এখানে দূষণের জায়গায় যখন আপনি দেখাচ্ছেন যে কজ হিসেবে, তাহলে পাবলিক ট্রান্সপোর্ট মানে বুঝতে পেরেছেন, আমরা প্রাইভেট যে ট্রান্সপোর্টেশনে আমরা চলাচল করি, প্রাইভেট ট্রান্সপোর্টেশনে চলাচলের ফলে কি হয়, আমাদের আরো বেশি মানে রোডের উপরে প্রেসার পড়ে, আমাদের ফিউলের উপরে প্রেসার পড়ে, আমাদের ডলারের উপরে প্রেসার পড়ে। আপনার যত বেশি ফিউল, যেমন দেখেন আপনার একটা ধরেন 100টা স্কুল, ইংলিশ মিডিয়ামে 100টা স্কুল বা 50টা স্কুল, যদি 1000 করে স্টুডেন্ট হয় তাহলে আমরা হিসাবটা একটু দেখেন, 50টা স্কুলের যদি 1000 করে স্টুডেন্ট হয় তাহলে সেখানে আমাদের 50,000 স্টুডেন্ট আমরা পাই। এই 50,000 স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যদি দেখা যায়, আমাদের এখন তো স্কুলের সংখ্যা বেশ বাড়ছেও, তাই না, এবং গুণগত মানও বাড়ছে, আবার এক্সপেন্সও বাড়ছে। সো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর যারা স্টুডেন্ট তাদের সোশিও ইকোনমিক, কথাটা কি বললাম, সোশিও ইকোনমিক কন্ডিশন, মানে অর্থ সামাজিক অবস্থাটা মোটামুটি এভারেজ থেকে উপরের দিকে, হ্যাঁ না, তার কারণ বাচ্চাদের একজনের টিউশন ফিজই 15,000, 10,000, 20,000 টাকা করে দিতে হয়, এবং তাদের অর্থ সামাজিক অবস্থা ভালো থাকার কারণে তাদের লাক্সারিটাও একটু বেশি, এবং প্রত্যেকেই একটু আমাদের কি হয়, গাড়িতে চলাচল করে। ঠিক আছে, তো যেটা আমি এখানেই থাকি, নাহলে আরো বড় হয়ে যাবে ক্লাসটা। যেটুকু বোঝাতে যাচ্ছি, 50,000 গাড়ি যদি 80% স্টুডেন্টও যদি গাড়িতে চলে, মানে ধরেন 20% স্টুডেন্ট পায়ে হেঁটে আসে বা রিক্সায় আসে, থাকবেই কিছু কিছু, সব জায়গায় ডিফারেন্ট ক্লাসের মানুষ থাকবেই, তাহলে এখানে গাড়ি হয় 40,000 গাড়ি। এখানে 50টা স্কুল, তাই না, এই 50টা স্কুল যদি গভর্নমেন্ট পাবলিক ট্রান্সপোর্টেশনের মাধ্যমে বা ডাবল টেকার বাস, 50টা স্কুলকে যদি আমরা ধরেন 10টা করে ডাবল টেকার বিআরটিসি ডাবল টেকার বাসগুলো কিনতে হেল্প করি, কিছু ইনভেস্টমেন্ট স্কুল দিল আর কিছু ইনভেস্টমেন্ট ভর্তুকি গভর্নমেন্ট দিল, তাহলে একটু খেয়াল করেন 500 গাড়ি
এই 500 গাড়ির ফিউল 40,000 গাড়ির ফিউলকে রিপ্লেস করতে পারে। এখন ফিউলটা কেন ইম্পর্টেন্ট? যে আমরা যেটা ফুয়েল বলি, এটা ফুয়েল না, এটা ফিউল। সো ফিউলটা ইম্পর্টেন্ট কারণ আপনাকে এটা ইম্পোর্ট করতে হয়। এখন ইম্পোর্ট করতে হয়, যেই কাজটা আমার 500টা গাড়ি দিয়ে আমি কাভার করতে পারি, সেটা যদি আমার 40,000 গাড়ি যদি আমার লাগে, তাহলে আমার 40,000 ড্রাইভার এখানে লাগতেছে, এবং 40,000 গাড়িতে আমার ধরেন 1 লিটার করে তেল যদি ধরেন, তাহলে 40,000 লিটার, যেখানে আমি এটা যদি 2 লিটার করে ধরি, তাহলে আমার 1,000 লিটার। তাহলে আমি যদি এখানে ইম্পোর্ট যা করতে হয়, এটা যদি আমি কমাতে পারি, তাহলে আমার ডলার সেভ হয়। আমার ডলার সেভ হয়। ডলার যদি সেভ হয়, তাহলে আমার ইকোনমি কিন্তু আমার উপরের দিকে যায়। ইকোনমি যদি উপরের দিকে যায়, তাহলে আমার পার ক্যাপিটাল ইনকাম বাড়ে, স্ট্যান্ডার্ড বাড়ে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, মানুষের হাতে বেশি টাকা থাকে। তো এই যে বিষয়গুলো দেখেন, কোনো কিছু বিষয় যখন আপনি লিঙ্ক করছেন, এই রকম ভাবে চিন্তাশীলতার ব্যাপারটা, সলিউশনের ব্যাপারটা আপনি কিভাবে দিচ্ছেন, তো সেই বিষয়টা একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারার বিষয়টা আছে। ওকে, তো এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে ইউজ সলিউশন লিঙ্ক ভোকাবুলারি, যেমন ওখানে বললাম পাবলিক ট্রান্সপোর্ট ফর অ্যাজ এ সলিউশন, ওটা আপনি ধরতে পারেন না, এই জন্য ইন বডি বি ইউর কোহেরেন্স স্কোর উইল সাফার। তাহলে এখানে যেটা আসলো, আপনি প্রশ্নটা কি বলছিলেন? ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, আর সমাধানে কোথায় চলে গেলেন? আপনি পাবলিক ট্রান্সপোর্টে চলে গেলেন, মানে ধরেন আপনি ইন্ডাস্ট্রিয়াল থেকে এখানে চলে গেলেন। এটা, এই যে ডিসকাশনটা কোথায় হতে পারে? এই ডিসকাশনটা হতে পারে আমার ইকোনমিকের সাথে, আমার ট্রাফিক কনজেশনের যদি কোনো ডিসকাশন থাকে। অনেক ভালো আর্গুমেন্ট দিলেন, কিন্তু একটা যুক্তি সেভাবে উপস্থাপন করলেন, কিন্তু আপনার টপিক কি ছিল? আপনার টপিক ছিল ইন্ডাস্ট্রিয়াল পলিউশন। তাহলে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন কিভাবে মিটিগেট করা যায় সেটা বলা উচিত ছিল। দেখেন, আপনাকে আমি আরেকটা ডাইমেনশনে নিয়ে গেলাম, এভাবে ব্যাখ্যা করে বুঝালাম, আপনি বললেন হ্যাঁ তাই তো, খুব ভালো, কিন্তু আপনার টপিক কি বলেছেন? আপনি যতই ভালো বিষয়ে প্লেস করেন, কিন্তু আপনার টপিকের সাথে আপনার যে সাজেস্ট করতেছেন সেটা মিল থাকতে হবে। তাহলে কোথায় ইন্ডাস্ট্রিয়াল পলিউশন আর কোথায় পাবলিক ট্রান্সপোর্টেশন? ওকে, তো এই বিষয়টাও আমরা একটু আশা করি খেয়াল করবেন, যেন আমার কোহেশন আমার ছুটে না যায়। ওকে, তাহলে আমরা এখানকার এক্সপ্লেনেটরি নোট হচ্ছে, ইউজ সলিউশন লিঙ্ক কিরকম ভাবে করতে পারে। when introducing your solution, refer back to the problem to mitigate the industrial emissions mentioned above. এটা হতে পারে governments must enforce. তাহলে দেখেন, এটা একটা, it creates closed loop of logic that examiners look for in high band scripts. The next slide shows a table that you can use to recognize IELTS writing tasks 2 essay type একসাথে আমি যদি দেখাই এখন আপনাদেরকে, তাহলে আরেকটা জিনিস আমরা দেখবো সামনে এই 5 নাম্বারটা আলোচনা করার পরে। Direct question essay কিরকম হতে পারে? This type of question is known as double question essay or two question essay as well. However, these types of essay questions might contain 1, 2 or 3 questions for you to answer. তাহলে কোয়েশ্চেনের মধ্যে আপনার যতগুলো কোয়েশ্চেন থাকবে, সবগুলোই যদি আপনি কোনোটাই অ্যান্সার করা বাদ দেন, তাহলে আপনার টাস্ক রেসপন্স আপনার ঝামেলা হয়ে যাবে। যেমন দেখেন প্রশ্নগুলো কেমন হয়, কেন আমি বারবার বলি যে প্রশ্ন বোঝাটা খুব ইম্পর্টেন্ট। বলছে পলিউশন around the world is becoming a serious problem. Do you think this is a problem that should be solved internationally or on a local level? তাহলে খেয়াল করেছেন কি বলেছে? Pollution around the world is becoming serious problem. বলছে, do you think this is a problem that should be solved internationally or on a local level? In this question above, you were asked one question. একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। মনে করবেন না যে আপনাকে তিনটা আলাদা করে আমি টোনে দিলাম, এই জন্য আপনি তিনটা মনে করেন, আপনাকে বুঝতে হবে, পড়ে বুঝতে হবে। So your whole essay must tackle this question only.
এটা কি সিরিয়াস প্রবলেম কি না? ডু ইউ থিঙ্ক দিস ইজ আ প্রবলেম দ্যাট শুড বি সলভ ইন্টারন্যাশনালি অর অন এ লোকাল লেভেল? এটা কি সলভ হওয়া উচিত কিনা? তাহলে এখানে বলছে পলিউশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং সিরিয়াস প্রবলেম। এটা কিন্তু স্টেটমেন্ট, এটা স্টেটমেন্ট, এটাকে জাস্টিফাই করার কোনো নাই যে এটা সিরিয়াস প্রবলেম কি না। এটা আপনাকে এটা স্টেটমেন্ট দিয়েছে, ফুল স্টপ, এটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটার বেসিসে আপনাকে এখন জিজ্ঞেস করেছে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ প্রবলেম দ্যাট শুড বি সলভ। এটা কি প্রবলেম কি না এটা আপনাকে জাস্টিফাই করতে বলছে কিনা, বলছে এই প্রবলেমটা সলভ হওয়া উচিত কিনা ইন্টারন্যাশনালি অথবা লোকাল লেভেলে। পরের কোয়েশ্চেনটাকে, more and more people are choosing to work from home. Is this a positive or negative development? এটাও একটা কোয়েশ্চেন, তাই না? তাহলে আপনি you must explain what type of development you think working from home is, মানে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। আরেকটা দেখেন টাইপ, some people spend a lot of money on wedding এর জন্য, হ্যাঁ আপনারা বিয়ে করতে গেলে অনেক টাকা খরচ করেন। তো বলছে why do they do this? Why do they do this? তাহলে এটা হচ্ছে হেল্পিং ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব, হ্যাঁ দুটো ডু ইউজ হয়েছে। Why do they do this? তারপরে আবার আপনাকে বলছে do you think it is good to spend a lot of money on weddings? আপনার মাথায় রাখবেন, হ্যাক বলে দেই, আপনার প্রশ্ন এখানে ইন্টারোগেটিভ সাইন আছে দুইটা, তার মানে এখানে দুটো কোশ্চেন। Above you will see you have been presented with two questions to answer. কেন এটা করে এবং আপনার জানতে চেয়েছে যে এটা ভালো কি না। আরেকটা কোয়েশ্চেন দেখেন, নিউজ এডিটরস ডিসাইড হোয়াট টু প্রিন্ট ইন নিউজ পেপার। তাহলে এডিটর সম্পাদকই তো ডিসাইড করে নিউজ পেপারে কি কি প্রিন্ট হবে কি কি হবে না। হোয়াট টু ব্রডকাস্ট অন টিভি, এটা স্টেটমেন্ট, এখানে কোনো কোয়েশ্চেন নাই। আপনাকে বলছে হোয়াট ফ্যাক্টরস ডু ইউ থিঙ্ক ইনফ্লুয়েন্স দিস ডিসিশন, কি কি ফ্যাক্টর আছে যেটা ফ্যাক্টরগুলো আসলে নিউজ এডিটরকে ব্রডকাস্ট করতে, টিভিতে ব্রডকাস্ট করতে ভূমিকা রাখে, এটা একটা কোয়েশ্চেন। ডু উই বিকাম ইউজ টু ব্যাড নিউজ, আরেকটা কোয়েশ্চেন। উড ইট বি বেটার ইফ মোর নিউজ ওয়াজ রিপোর্টেড, আরেকটা কোয়েশ্চেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনার প্রশ্ন একটা মনে করবেন না যদি এভাবে থাকে, হ্যাঁ, বা তিনটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে আপনার কাছে ভুল মনে করবেন না, এবং তিনটা কি অ্যাড্রেস করতে হবে। এই কোয়েশ্চেনের উপরে যদি তিনটার আলাদা করে অ্যাড্রেস না হয়, মানে তিনটা বডি প্যারাগ্রাফ আপনার আলাদা হবে, এটার জন্য একটা বডি প্যারাগ্রাফ হবে, এটার জন্য একটা বডি প্যারাগ্রাফ হবে, এটার জন্য একটা বডি প্যারাগ্রাফ হবে। তাহলে এটা 5 প্যারাগ্রাফে হবে, ইন্ট্রোডাকশন থাকবে, আর হচ্ছে কনক্লুশন থাকবে, আর হচ্ছে মাঝখানে তিনটা হবে। এই সব মিলিয়ে 5টা বডি প্যারাগ্রাফ আমরা লিখব। আশা করি আমরা সব টাইপগুলো একটু করে ধরাতে পেরেছি। It is not common to be given 3 question, এটা খুব কম পেয়েছি, যতটুকু অ্যানালিসিস করে এটা পাওয়া গেছে, পাওয়া যায়নি তা না, পাওয়া গেছে। however it has appeared in the test before, so it is included in this list। যেহেতু আমি পেয়েছি এই জন্য আমি এটা ইনক্লুড করেছি। ওকে, ব্যালেন্স রেসপন্স রিকোয়ারমেন্ট, আপনার জন্য পরামর্শ হচ্ছে you must address both questions with equal depth. If question 1 asks why is this happening and question 2 asks is it a positive development, আপনি যদি 80% এসে আপনি why দিয়ে ব্যাখ্যা করেন, মানে whyটার অ্যান্সার করেন, your task response score at band less than 5, আমি একটু 6 দিয়ে রাখছি, কিন্তু আপনি এই ব্যালেন্স টাস্ক রেসপন্সের এটা কিন্তু মার্ক শুধু, এটা পুরো ব্যান্ড স্কোর বলছি না, রাইটিং এর টাস্ক রেসপন্স 4টা আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে। সো ট্রিট ইচ বডি প্যারাগ্রাফ as a mini essay for each question. Start body paragraph 2 with a clear transition that signals the shift, বুঝায় যে হ্যাঁ আপনি এখন আরেকটা বডি প্যারাগ্রাফে যাচ্ছেন। এই লিঙ্কিং ডিভাইসগুলো রাখার চেষ্টা করবেন, এগুলো মার্কস ক্যারি করে। মানে আপনাকে অবশ্যই প্রত্যেক আপনি যা লিখবেন আপনার প্ল্যানিং থাকবে এবং আপনার প্রিপারেশন থাকবে, আপনি লিঙ্কিং ডিভাইস ইউজ করে প্যারাগ্রাফ লিখবেন। লিঙ্কিং ডিভাইস ছাড়াও লেখা যায়, কোনো সমস্যা নেই, আপনি লিঙ্কিং ডিভাইস রাখলেন, সেটাতে একটু আর একটু যদি ইমপ্রেশনটা ভালো হয় আপনি কেন ছাড়বেন। এবং আমরা শিখবো লিঙ্কিং ডিভাইসগুলো ইউজ করা, এবং প্রত্যেকটাতে আমি একটু করে আপনাদের সামনে আনার চেষ্টা করেছি। সো কোয়েশ্চেনে দেখেন এখানে
turning to the second issue of whether this is a beneficial trend, এভাবে আপনি শুরু করলেন পরের প্যারাগ্রাফ, তাহলে বোঝা গেল যে আপনি আরেকটা কোয়েশ্চেনকেও অ্যাড্রেস করতেছেন। এই হচ্ছে আমার 5 ধরনের কোয়েশ্চেন। 5 ধরনের কোয়েশ্চেনে আমার প্রশ্ন পড়ে বুঝতে হবে যে এটা কি প্রবলেম এসে, এটা কি অ্যাডভান্টেজ এসে। আমি প্রথমটা দেখেন, some believe that history is the most important school subject, others however argue that science and technology are more relevant today, discuss both view and give your opinion, এটা ডিসকাশন এসে। এবং এখানে আপনাকে মেরিট both history and science objectively আপনাকে দেখাতে হবে, আপনার পার্সোনাল ওপিনিয়ন প্রেফারেন্সটাও আপনাকে এখানে যেহেতু বলেছে গিভ ইউর ওপিনিয়ন, এই জন্য আপনাকে ডিসকাস বোথ ভিউ এবং আপনাকে ওপিনিয়ন দিতে হবে, তাহলে ইউ হ্যাভ টু অ্যাড্রেস দ্য কোয়েশ্চেন। তাহলে এটা ডিসকাশন আছে। ইন মেনি সিটিজ দ্য ইউজ অফ প্রাইভেট কার্স ইজ কজিং সিগনিফিক্যান্ট ট্রাফিক কনজেশন। কনজেশন মানে হচ্ছে ট্রাফিক জ্যাম, হ্যাঁ, ট্রাফিক জ্যামের পরিবর্তে আমরা এটা ইউজ করি, কনজেশন। What are the causes of this and what measures can be taken to solve this problem? What are the causes and solutions of this problem? তাহলে এটা প্রবলেম সলিউশন আছে, তাই না? এই যে সো এটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এনশিওর দ্য মেজার্স, সলিউশন গুলো কি, ইউ সাজেস্ট আর ডিরেক্ট অ্যান্টিডোটস টু দ্য স্পেসিফিক কজ, এই কারণটার সরাসরি সমাধান আপনাকে দিতে হবে। এটা গেল। An increasing number of people are choosing to live alone, তাই না? এখন যেমন জাপান বলেন, বিভিন্ন দেশে মানুষরা এখন একা থাকার মানে প্রবণতাটা বাড়ছে। এখন আপনাকে বলছে ডু দি অ্যাডভান্টেজেস অফ দিস ট্রেন্ড আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এই একা থাকার যে অ্যাডভান্টেজ এটা কি ডিসঅ্যাডভান্টেজ গুলোকে ছাড়িয়ে যাবে কিনা বা বেশি কিনা সেটা বোঝাতে যাচ্ছে। সো ডোন্ট জাস্ট লিস্ট প্রোস এন্ড কনস, খালি কি উপকারিতা অপকারিতা এটা শুধু দেখানোর দিয়ে এটা এসে না, explicitly state which side carries more weight or impact in your conclusion, এটা আপনাকে এভাবে লিখলে আপনার ব্যান্ড স্কোরটা আপনি ভালো অ্যাচিভ করতে পারবেন। পরের কোয়েশ্চেন দেখেন, ইন্টারন্যাশনাল ট্রাভেল হ্যাজ বিকাম মাচ চিপার অ্যান্ড মোর পিপল আর ট্রাভেলিং টু ডিফারেন্ট কান্ট্রিজ, ওয়াই ইজ দিস, ইজ ইট আ পজিটিভ, দেখেন ওয়াই ইজ দিস, ইজ ইট আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, দুটা কোয়েশ্চেন, ডাবল কোয়েশ্চেন। ইউ মাস্ট অ্যান্সার বোথ ডিস্টিংক্ট কোয়েশ্চেন্স, ওয়াই অ্যান্ড আপনাকে অপিনিয়ন দিতে বলেছে। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট এসে, যেটা ডিরেক্ট কোয়েশ্চেন যেটা সেটা ডাবল কোয়েশ্চেন এসেটা, এটাই অধিকাংশ সময়ে দেখা যায়, আবার একটা কোয়েশ্চেনও থাকে। সাম পিপল থিঙ্ক দ্যাট, দেখেন প্রত্যেকটা থেকে আলাদা, আপনি যদি এটাকে এটা মনে করেন তাহলে আপনার ভুল হবে, তাই না? সো সেই গুণগত যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ বোঝার ক্ষমতা তো আপনার থাকতে হবে। এই জন্য আপনাদেরকে এই যে প্র্যাকটিস করা, যে ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স লিখানো, এই যে গ্রামার করা, এগুলো করাচ্ছি, আপনাদের লিসেনিং গ্রুমিং করাচ্ছি, আপনাদেরকে বলানোর অভ্যাস করাচ্ছি, ব্রেইনকে অনেক বেশি হিটেড করার চেষ্টা করছি। তারপরে আমরা যে এই রাইটিং সেগমেন্টে এবং রিডিং সেগমেন্টে, এখন আমরা রিডিং সেগমেন্টের এক্সারসাইজে যাব, ল্যাঙ্গুয়েজ সেশনে ওভাবে গোছানোর যে প্ল্যান করেছি। তো এনিওয়েজ, লাস্ট কোয়েশ্চেন দেখেন, some people think that all university students should be required to do volunteer work in their spare time, অবসর সময়, হ্যাঁ, leisure time, spare time, free time। তাহলে স্পেয়ারও আরেকটা সিনোনিমাস একটা মাথায় নিয়ে নেন, সেটা যে হতে পারে ফ্রি টাইম, এটার পরিবর্তে বলতে পারেন স্পেয়ার টাইম, এটা পরিবর্তে বলতে পারেন leisure time, right? To what extent do you agree or disagree? তাহলে এখানে এগ্রি ডিসএগ্রির কোয়েশ্চেন। স্ট্রং অর ব্যালেন্স, আপনি যে কোনোটাই নিতে পারেন, মাস্ট বি ক্লিয়ার ফ্রম দ্য ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশনে এখানে আপনাকে বলতে হবে যে আপনি এগ্রি করেন কি ডিসএগ্রি করেন। তাহলে কখন আমার ইন্ট্রোডাকশনে কি আসবে, আমার এসের কোয়েশ্চেনে আমাকে বলে দিবে আমি কোন টাইপের এসে লিখছি এবং কোন টাইপের এসের জন্য আমার কি রকমের স্ট্রাকচার হবে। 4 প্যারাগ্রাফ, 3টা কোয়েশ্চেন যদি হয় সেখানে আপনি 4 প্যারাগ্রাফ কিভাবে লিখবেন, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে ওখানে স্ট্রাকচারটা 5 প্যারাগ্রাফে চলে যাবে, রাইট? এবার চলেন আমরা অপিনিয়ন এসেতেই এখন শুধু আজকে আলোচনা করব। অপিনিয়ন এসে অ্যানাটমি যদি আমরা দেখি, এগ্রি ও ডিসএগ্রি, তাহলে এখানে আমাদের ফোকাস করতে হবে ডিকোডিং দ্য প্রম্পট এন্ড চুজিং আ সাইড। The question types agree, disagree essay, you will see 2 variations.
একটা হচ্ছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এটা বাইনারি চয়েস, আপনি এগ্রি করতে পারেন, ডিসএগ্রি করতে পারেন। আর একটা হচ্ছে আপনার টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। হ্যাঁ, টু হোয়াট এক্সটেন্ট, যেমন ধরেন আপনি, আপনাকে বললো যে বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে পানিশমেন্টটা দরকার। সো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনি বললেন যে আমি এগ্রি করি পানিশমেন্টটা দরকার। তা না হলে তারা সঠিক কোনটা বা ভুল কোনটা এটা তো তারা শিখবে না। তারা কোনো ভালো কাজ করলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, খারাপ কাজ করলে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে, এটা আপনি বললেন। আপনি হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি মানে হচ্ছে এরপরে আপনি বলছেন যে পানিশমেন্টটা এমন পানিশমেন্ট না যে ফিজিক্যাল টর্চার। আপনি বোঝাতে চাচ্ছেন যে পানিশমেন্ট বলতে এমন হতে পারে উইথড্রয়াল অফ ইমোশনাল অ্যাটাচমেন্ট, বা তার রিওয়ার্ড উইথড্র করে নিলেন। মনে করেন বাইরে গিয়ে মাথা ফাটিয়ে আসছে কারো খেলতে গিয়ে, তো আপনি তার বাইরে খেলতে যাওয়াটাকে রেস্ট্রিক্ট করে দিলেন। বা তার সাথে হাসি মুখে কথা বলতেন, আপনি তার সাথে হাসি মুখে তার দিকে না তাকিয়ে কথা বলছেন। একটু আপনি তাকে ইমোশনালি যে হার্ট হয়েছেন এবং তাকেও ইমোশনালি একটু হার্ট করা, তাকে তার প্রিভিলেজ থেকে বঞ্চিত করা। তাকে খাইয়ে দিতেন, তাকে আপনি খাইয়ে দিচ্ছেন না কারণ সে একটা রং কাজ করেছে যেটাতে আপনি আপসেট হয়েছেন, এটা তাকে ইমোশনালি তাকে আপনি পানিশ করছেন। তো আপনি বললেন যে আমি পানিশমেন্টের সাথে এগ্রি করি, তারপরে আপনি বললেন পানিশমেন্ট আসলে কেমন হবে, এটা ফিজিক্যাল টর্চার না, এটা ইমোশনাল উইথড্রয়াল অফ সাম সর্ট অফ রিওয়ার্ড অর উইথড্রয়াল অফ ইমোশনাল অ্যাপ্রিসিয়েশন হতে পারে, যে কোনো কিছু আপনি এইভাবে বলতে পারেন। এইটা এই বিষয়টা মানে মাত্রাটা কিরকম হবে, এই টু হোয়াট এক্সটেন্ট বলতে সেটা বোঝায়। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। In IELTS writing task 2, these two prompts are essentially variations of the same opinion essay type. While they both require a clear stance, the to what extent wording technically offers more flexibility for a nuanced response. আরো স্পেসিফিক ডিটেইল একেবারে পিন পয়েন্টে আপনাকে রেসপন্সটা করতে হবে, আসলে কি বুঝাইতে চাইলেন সেটাকে ব্যাখ্যা। সেকেন্ড টাইপের মধ্যে এটা এই লাক্সারিটা আছে, তাই না? চলে। Do you agree or disagree? Direct choice. This is often viewed as more binary, but you are not strictly limited to only two choices. আপনি এটা অন্যভাবেও ব্যাখ্যা করতে পারেন। You typically choose to either fully agree or fully disagree. Structure কেমন হতে পারে? Focus on 2 to 3 strong reasons that supports your single-sided position. আপনার জন্য পরামর্শ হচ্ছে it is generally easier to write a high scoring coherent essay. এখানে coherent এর কোনো সমস্যা হয় না এই ধরনের এসেতে, if you pick one side and defend it thoroughly rather than trying to balance both. তাই সেই ক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি একটা অপিনিয়ন একদিকে যান এবং সেটা জাস্টিফাই করেন, দেখবেন আপনার কোহেশন হয়ে গেছে। To what extent do you agree or disagree, এটার ক্ষেত্রে আপনাকে যেটাকে বলছি স্পেকট্রাম চয়েস, এটা কি মাত্রায় আপনি কি চুজ করতেছেন। আপনি এটাকে ওভারটার্ন করলেন, আপনি কি 10 দিবেন নাকি আপনি জ্যাক দিবেন নাকি আপনি কিং দিবেন, তো এই যে ব্যাপারটা কোন মাত্রায় বিষয়টা আপনি এটা খেলছেন। This prompt specifically asks for the degree of your agreement, placing your answer on a spectrum. Your answer can range from completely agree to partly agree or disagree to completely disagree. Flexibility, it explicitly invites you to consider how much you agree. How much? কতটুকু আপনি এগ্রি করেন। You can concede that a statement is true in some circumstances but not others. Structure, যেমন আপনি বললেন যে আমি পানিশমেন্টটা আমি এগ্রি করি কিন্তু ফিজিক্যাল পানিশমেন্টটা আমি এগ্রি করি না। Structure for partial agreement, one body paragraph explains why you agree and the second explains why you disagree or where you see limitations. আপনার জন্য don'ts বা একটু খেয়াল করার যে বিষয়ের ক্ষেত্রে a balanced view must still present a clear opinion, avoid sitting on the fence. মানে দুই পাশে বসে থাকলেন, এই হয় এদিকে আসলে এই দলে চলে গেলেন, ওই সুযোগ পেলে ওই দলে চলে গেলেন, এরকম ব্যাপারটা যেন না হয়। আপনার নির্দিষ্ট একটা আইডেন্টিটি থাকতে হবে, আপনার লেখার মধ্যেও সেটা আপনাকে
ফুটিয়ে তুলতে হবে। By clearly stating in your introduction that you partially agree or agree to a certain extent, এভাবে আপনাকে বলে দিতে হবে। ফিচারটা দেখেন, ফোকাস আপনার কি থাকবে, ডিরেক্ট স্টেন্স, আপনি ইয়েস নো বলবেন, ডিগ্রি অফ স্টেন্স, হাউ মাচ, কতটুকু পছন্দ করেন, কতটুকু এটার পক্ষে আপনি আছেন সেটাও আপনি ক্লিয়ারলি বলবেন। কমন রেসপন্স হচ্ছে 100% ওয়ান সাইডে থাকছে। আর টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রির ক্ষেত্রে, এটা ডু ইউ এগ্রির ক্ষেত্রে কি রকম আপনার অ্যাপ্রোচ হবে, আর টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রির ক্ষেত্রে কি রকম আপনার অ্যাপ্রোচ হবে সেটাকে বোঝানোর চেষ্টা করছি। খুবই ছোট ছোট বিষয় এগুলো, এত ডিটেল আলোচনা না করলে হয়, বাট বোঝার জন্য আপনাকে এভাবে বারবার এই বিষয়টাকে আপনার ব্রেইনে আমি স্ট্রাইক করার চেষ্টা করছি যেন আপনি এই বিষয়টাকে আলাদা করতে পারেন। সো কমন রেসপন্সের ক্ষেত্রে ডু ইউ এগ্রিতে 100% এক সাইডে থাকবেন, আর এখানে আপনি স্ট্রং সাইড অর ডিটেইল যে বিষয়টা বলছেন সেরকম ভাবে পার্শিয়াল হতে পারে, বা ওইটার ক্ষেত্রে আরো স্পেসিফিক হতে পারে যে হ্যাঁ এটা পানিশমেন্ট কিন্তু ফিজিক্যাল পানিশমেন্ট না, এই যে একদম ক্লিয়ার নুয়ান্স মানে হচ্ছে ডিটেইল একদম ক্লিয়ারলি স্পেসিফিক। ইজ অফ রাইটিং, এটাতে একটু ইজিলি আপনাকে লেখা যায়, ক্লিয়ার সিম্পল স্ট্রাকচার আপনি লিখতে পারেন, খুব ধারাবাহিকতার সাথে আপনাকে নিয়ে যাবে লেখাটা, আইডিয়াটাও আপনার জন্য ইজি হবে। আর এই ক্ষেত্রে একটু আপনার ব্যালেন্স ভিউ করতে গেলে এটা আসলে ইজির ক্ষেত্রে বা আপনার একটু টেনশন ফ্রি হওয়ার ক্ষেত্রে একটু মিডিয়াম লেভেল, এখানে আপনাকে খুব ব্যালেন্স করতে হয়। টাস্ক রেসপন্স ক্লিয়ার অপিনিয়ন রিকোয়ার্ড, আর এখানেও ক্লিয়ার অপিনিয়ন প্রয়োজন হয়, আপনাকে যেন কনক্লুশনে বোঝা যায় যে আপনি এটা কোন পক্ষে গেছেন এবং কি বলতে যাচ্ছেন। স্ট্র্যাটেজি যেটা, এই তো মোটামুটি এগুলো আলোচনা বারবারই করেছি। এখন আসেন স্ট্রং অ্যাপ্রোচে আপনি যখন করছেন তখন ক্ল্যারিটিটা কিভাবে, আপনার থিসিসে কি থাকবে। থিসিসে আপনি বললেন আই কমপ্লিটলি এগ্রি, ধরেন স্ট্র্যাটেজি এ এটাতে গেছেন, তাহলে আপনার বডি প্যারাগ্রাফ কি হবে, এগ্রি করার কারণ, প্রথম কারণ কেন আপনি এগ্রি করেন, ওই যে পিল মেথডে চলে যাবে। দ্বিতীয় প্যারাগ্রাফে আপনি এগ্রি করেন তার দ্বিতীয় আরেকটা কারণ, অ্যানাদার রিজন আপনি এগ্রি করেন, এটাও পিল মেথডে আপনি ডেভেলপ করেন। গেল আরেকটা ধরনের যদি আপনি লিখেন ব্যালেন্স করে, তাহলে আপনার থিসিস কি থাকবে, আই এগ্রি দ্যাট এক্স ইজ গুড বাট ওয়াই ইজ আ রিস্ক। এটা ভালো, কিন্তু এই কাজটা যা আপনি, হ্যাঁ পানিশমেন্টটা অবশ্যই আমি এগ্রি করি, এটা আমি অবশ্যই চাই যে পানিশমেন্ট, আদারওয়াইজ আওয়ার kids will not understand which one is good and which one is bad. From the very beginning of their life, you should teach them, guide them, and make them understand that this is good thing and this is bad thing. So সেই বিষয়গুলো আপনি, কিন্তু আবার ফিজিক্যাল পানিশমেন্টটা রিস্ক হয়ে যায়, কারণ ফিজিক্যাল পানিশমেন্টে অনেক সময় ছোট বাচ্চারা ট্রমাটাইজড হয়ে যেতে পারে, যেটা তার মেন্টাল গ্রোথের জন্য ভালো না। হ্যাঁ, তো এই যে এই ব্যাপারটা এভাবে আপনি নিয়ে আসতে পারেন। কেন আপনি এখন বলছেন, প্রথম বডি প্যারাগ্রাফে বলছেন কেন এটা ভালো, পানিশমেন্টটা কেন ভালো, পানিশমেন্টের পক্ষে আপনি যুক্তি দিলেন যে সে তাকে রাইট এবং রং এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে শেখাতে হবে, এটা দেখাতে হবে, তাকে বোঝাতে হবে, এটা পানিশমেন্ট ছাড়া এটা পসিবল না। আবার বডি টুতে আপনি বলছেন যে ফিজিক্যাল পানিশমেন্টের কথাটা বললেন, এটা কেন রিস্ক, এটা ট্রমাটাইজ হয়ে যেতে পারে, এটা তার মনকে ভেঙে দিতে পারে, তাকে ডিমোটিভেটেড করতে পারে, তার মধ্যে ইনফেরিয়র কমপ্লেক্সিটি তৈরি করতে পারে, তার মধ্যে কমপ্লেক্সিটি তৈরি করতে পারে, অনেক সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ হয়ে যেতে পারে, সবকিছু মিলে তার মধ্যে ইনহিবিশন তৈরি হতে পারে। তো এইভাবে যখন আপনি দিচ্ছেন এটা ব্যালেন্স হয়ে গেল, রাইট, সেই কথাটা বলছি। ব্রেন স্টর্মিং খুবই দরকার রাইটিং এর ক্ষেত্রে। হোয়াট শুড আই প্ল্যান বিফোর আই স্টার্ট রাইটিং, আমরা তো বললাম যে হ্যাঁ 5 মিনিট আপনি প্ল্যান করবেন, তাহলে আপনি কি প্ল্যান করবেন, বসে থাকবেন 5 মিনিট, স্যার যেহেতু বলছে 5 মিনিট প্ল্যান, আচ্ছা ঠিক আছে 5 মিনিট ভাবি দেখি কি কি ভাবা যায়, এরকম কিছু, এরকম না। ইউ শুড হ্যাভ এ ক্লিয়ার আউটলাইন অফ দ্য ফলোইং বিফোর ইউ স্টার্ট ইউর এসে। কি কি আপনি ব্রেইনকে কিভাবে ইনস্টিগেট করবেন টু ডু ব্রেইন স্টর্মিং, ব্রেইন আপনাকে কি কি আইডিয়া বের করবে, আপনি দেখবেন যে ব্রেইনকে যদি অ্যালাউ করেন ব্রেইন অনেক আইডিয়া আপনার দেয়, তারপর ওগুলোকে লিস্ট করে ফেলতে হয়। এরপর লিস্টটা থেকে দেখে আপনাকে সিলেক্ট করতে হবে আমি কোন পয়েন্টে আলোচনা করব, এরপর চুজ এন্ড পিক, হয়তো 8টা আইডিয়া আসলো, সেখান থেকে 3-4টা আইডিয়া আপনি সিলেক্ট করলেন, তারপরে আপনার সেখান থেকে গুছিয়ে আপনি লিখছেন। তো প্রথম হচ্ছে আইডেন্টিফাইং দি ইস্যুজ ইন দ্য এসে কোয়েশ্চেন, তারপরে হচ্ছে মেইন আইডিয়াটা আপনি কি, কোথায় কোন সেগমেন্টে এটা আর্গুই করবেন, এই আইডিয়াটাকে আপনি ব্রেইনস্টর্ম করবেন।
চিন্তা করবেন, চুজিং দ্য বেস্ট মেন আইডিয়াস। এরপর থেকে আপনার আইডিয়া, কয়েকটা আইডিয়া আসবে, সেখান থেকে আপনাকে চুজ করতে হবে। হ্যাঁ, এটা নিয়ে আর্গুমেন্ট এভাবে আগেই প্ল্যান করে নিলেন, আমি এটার পক্ষে কি যুক্তি, ওটার পক্ষে কি যুক্তি, কোন যুক্তিটা দিয়ে আমি এটা ভালোভাবে উপস্থাপন করতে পারবো। এই যে আপনি চুজ করছেন, সিলেক্ট দ্য বেস্ট মোর আইডিয়াস ডাজ নট মিন আ বেটার স্কোর। অনেক আইডিয়া আসলো, এটা অনেক আইডিয়া দিয়ে দিলেন, এটা না, আপনাকে চুজ করেন, ভালো ভালো গুলো চুজ করে তারপর সেটা রাইট আপে লিখবেন। ব্রেন স্টর্মিংটা কিন্তু খাতায় লিখি না আমরা, ব্রেন স্টর্মিংটা আমরা আইডিয়া জট ডাউন করি। ঠিক আছে, কোয়েশ্চেনে আপনি পাশে কোনো কোয়েশ্চেনের ওই পেজে আপনি করতে পারেন। আপনাকে এক্সাম হলে যখন আপনি যাবেন, কম্পিউটার ডেলিভার আইএলটিএস যদিও হয়, তারপরেও আপনার এক্সাম হলে আপনার সামনে একটা ফাঁকা পৃষ্ঠা, ব্ল্যাঙ্ক পেজ আপনার সামনে দেয়া হবে, সেখানে ইউ ক্যান টেক নোটস। ইভেন আপনার স্পিকিং এর ক্ষেত্রেও আপনাকে ব্ল্যাঙ্ক পেজ দেয়া হবে, সো ইউ ক্যান টেক নোট, নো প্রবলেম, ইউ ক্যান অলওয়েজ টেক নোট। প্ল্যানিং সাপোর্টিং পয়েন্টস, হ্যাঁ, why it is true, আপনি এটা এটা কেন আপনি যখন লিখছেন, আপনার এভিডেন্স কি, এরপরে আপনি অর্গানাইজিং প্যারাগ্রাফকে অর্গানাইজ করবেন। এই হচ্ছে আপনার মূলত, যে আমি এই আর্গুমেন্টটা আমি কি বডি 1 এ লিখবো নাকি বডি 2 তে লিখবো। বডি 1 এ যদি এটা লিখি, তাহলে সে অনুযায়ী আমি থিসিস স্টেটমেন্টটা কিভাবে সাজাবো, ইন্ট্রোডাকশনটা, তাহলে এটা আগেই মাথায় তৈরি হবে, রান্নাটা আগেই মাথায় হয়ে যাবে, তারপর সেটা আপনার যখন লিখতে শুরু করবেন তখন এটা ধারাবাহিকভাবে লেখা আসবে। আপনারা কেউ লিখতে শুরু করে তারপরে মাথায় চিন্তা করবেন। অপিনিয়ন এসে স্ট্রাকচারস, দেখেন এটা আমরা যদি ব্লুপ্রিন্ট, মানে এটা রুলসটা কি, কিভাবে আমরা এটা করব, আপনি এভাবে এটাকে দেখতে পারেন। হাউ টু অর্গানাইজ 250 ওয়ার্ডস, কিভাবে আপনি করবেন। উই উইল ফোকাস অন দ্য 4 প্যারাগ্রাফ স্ট্যান্ডার্ড। এই ক্ষেত্রে স্ট্রাকচার 1 আর স্ট্রাকচার 2 দুইভাবে লেখাটাই দেখাবো। তো ওয়ান সাইডেড যদি হয়, তাহলে আপনি প্রথম ইন্ট্রোডাকশনে কি লিখবেন, হুপ সেন্টেন্স লিখবেন, তারপরে কি লিখবেন, আপনি এরপরে এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, সেই বিষয়টা আপনি বোঝানোর চেষ্টা করবেন। ওকে, সো এরপরে আউটলাইনটা আপনি দেওয়ার চেষ্টা করবেন, মানে ওখানেই চলে আসবেন। ফার্স্ট মেজর রিজন, তাহলে এটা টপিক সেন্টেন্স থাকবে, এক্সপ্লেইন হবে, এক্সাম্পল হবে, কনক্লুড হবে, পিল মেথডে, হ্যাঁ, লিংক করে দিবেন। বডি 2, এটা অ্যারো গুলো দেখিয়েছি আমি আপনাদের পাওয়ার পয়েন্ট থেকে, যখন প্রেজেন্টেশনে গিয়েছি এটা একটু সরে গেছে, এগুলো অ্যারো আছে, ওটা কেটে দেয়া না। সো বডি 2 তে সেকেন্ড মেজর রিজন, টপিক সেন্টেন্স, এক্সপ্লেনেশন, এরপরে এক্সাম্পল, এরপরে আপনার লিংক বা কনক্লুড, আপনার নোটটা আসলো, আপনি কি বলতে চাচ্ছেন, সেটা অটোমেটিক্যালি আপনার অপিনিয়নের সাথে এটা রিলেটেড হয়ে যাবে। কনক্লুশনে কি আসবে, রিস্টেট অফ স্ট্যান্স, যেটা আপনি স্ট্যান্স করেছিলেন যে আপনি এগ্রি করেন, এই ব্যাখ্যা করার পরে আবার আপনি সেটা ব্যাখ্যা করছেন। এরপর সামারাইজ রিজনস। স্ট্রাকচার 2, যেখানে আপনার টু হোয়াট এক্সটেন্ডেড আমরা এস এর কথা বলছি, ইন্ট্রোডাকশন দিবেন, while there are downsides I largely agree, এটা ডাউনসাইডসও আছে, আমি অধিকাংশটাই আমি এগ্রি করি, এটা যেহেতু কিছু কিছু ডাউনসাইডও আছে, কিন্তু আমি অধিকাংশটাই এর পক্ষে। তাহলে প্রথম বডি প্যারাগ্রাফে কি করবেন, কাউন্টার আর্গুমেন্ট দিবেন, আর সেকেন্ড বডি প্যারাগ্রাফে আপনার পজিশনটা বলবেন। তো ডাউনসাইড গুলো কি সেগুলো আগে দেখিয়ে আপনার পজিশনটা বলবেন, তারপরে কনক্লুশন, তাহলে এটা কোহেশনটা খুব ভালো হয়। Admit the opposition points, concession. It is true that free education costs money. ফ্রি এডুকেশনটা যদি আপনি ধরেন, আমরা ওই পয়েন্ট থেকে সরে এসে যে পানিশমেন্ট দিতে হবে কি দিতে হবে না এরকম ব্যাপারটা, সেটা থেকে যদি হয়, অনেকে বলছে যে এডুকেশনটা ফ্রি করে দেয়া উচিত, তো আপনি এই ফ্রি করে দেয়া উচিতের পক্ষেই, কিন্তু এটার তো কিছু ড্রব্যাকসও আছে, সেটা আপনি আপনার ইন্ট্রোডাকশন পরে বডি প্যারাগ্রাফে অ্যাড্রেস করলেন যে এটা ড্রব্যাকস তো আছেই, কারণ এটা তো অনেক বাজেটের ব্যাপার, এটা তো ইকোনমিক একটা স্ট্রেইনের ব্যাপার, ইটস ট্রু ফ্রি এডুকেশন কস্ট মানি, তাহলে এটা আপনার টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সের উপর ব্যাখ্যা করবেন যে আপনার যে পরিমাণে ওয়ার্ক ফোর্স লাগবে, টিচার স্টাফ লাগবে, স্যালারি দিতে হবে টিচারদেরকে, স্টুডেন্টদের যে বেঞ্চ বলেন, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস বলেন, ডিজিটাল ফ্যাসিলিটিস বলেন, সবগুলোর জন্য গভর্নমেন্টকে তো অনেক টাকা ইনভেস্ট করতে হবে, এবং এটা যদি ফ্রি হয় তার মানে কোনো আপনি আর্নিং হচ্ছে না,
তাহলে সেক্ষেত্রে এটা অনেক বেশি একটা স্ট্রেইনের জায়গা এবং গভর্নমেন্টের জন্য স্ট্রেসফুল হয়ে যাবে। এরপর আপনি বডি টু তে আপনার পজিশন বলতেছেন, আপনি বলছেন আমি এগ্রি করি, যদিও এটার অনেকগুলো ডাউন সাইড আছে, কিন্তু আমি এগ্রি করি, আই লার্জলি এগ্রি। এখন আপনি আপনার এমন যুক্তি দিয়ে আপনি এই পুরো আগের যেই ড্রব্যাকস গুলো এটাকে উড়িয়ে দিতে পারছেন। আপনি কিভাবে? আপনি বলছেন যে হাউএভার ইউজ হবে, যেটা অপোজিট ভিউ আসতেছে, তাহলে লিঙ্কিং ডিভাইসটা আপনি এভাবে বলতে পারেন, হাউএভার দি ইকোনমিক বেনিফিটস অফ অ্যান এডুকেটেড ওয়ার্কফোর্স আউটওয়ে দ্য কস্ট। তাহলে আপনি খেয়াল করেন, আপনি একটা জনগোষ্ঠীকে যদি ফ্রি অফ কস্টে শিক্ষিত করেন, ট্রেন করেন, স্কিল করেন, এই শিক্ষিত জনগোষ্ঠী আপনাকে যে ইকোনমিক বেনিফিটস দিবে, সেই ইকোনমিক্স বেনিফিটস বা সেই ইনকাম, একটা গভর্নমেন্টের সেই ইনকাম, ধরেন আমাদের যে পপুলেশন, এই পপুলেশনকে যদি ম্যান পাওয়ারে পরিণত করা যায়, এটা বার্ডেন থেকে যদি এটা ম্যান পাওয়ারে পরিণত হয়, যেমন মনে করেন যে ৮০,০০০ যদি আমার যারা টেকনিক্যালি সাউন্ড টেকনোক্রেট যারা আছে, বা মনে করেন এখন যে সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল মার্কেটিং বলেন বা টেকনিক্যাল সাইডের যে স্কিল পার্সনদের যে ডিমান্ড এসেছে, হ্যাঁ, ধরেন জাপানে ৮০,০০০ যদি আমি পাঠাতে পারতাম, সেখানে যদি আমি শুধুমাত্র ৪ থেকে ৫,০০০ আমি পাঠাতে পারি, তাহলে আমার কত ইনকাম আমার এখানে লস হয়ে গেল। আমি যদি ফ্রি এডুকেশন দিয়ে সাপোর্ট সিস্টেম ডেভেলপ করে আমি যদি ৮০,০০০ স্টুডেন্টদেরকে, ৮০,০০০ স্কিল পার্সনকে যদি আমি এখানে এমপ্লয়েড করতে পারতাম অ্যাব্রোডে, এবং প্রত্যেকের যদি স্যালারি মিনিমাম ২ থেকে ৩ লাখ টাকা মানে তাদের কারেন্সিতে যদি হয়, তাহলে আপনার রেভিনিউ জেনারেটটা কিরকম হয়, প্রত্যেক মাসে কত রেভিনিউ জেনারেট হয়। এত আপনি একজনের পিছনে তো প্রত্যেক মাসে প্রত্যেক বছরে এত খরচ করেন নাই যতটা আপনি আর্ন করতে পারবেন। এই যে আর্গুমেন্টটা আপনি দিয়ে একেবারে ডিস্ট্রয় করে দিতে পারেন যে হ্যাঁ, আপনি জনগোষ্ঠীকে আপনি ফ্রি পড়াচ্ছেন, এটা অনেক বড় একটা স্ট্রেসের জায়গা, ইকোনমিক একটা স্ট্রেস গভর্নমেন্টের জন্য। পুরো দেশের এত জনগোষ্ঠীকে আপনি ফ্রি এডুকেশন দিতে গেলে আপনার এত বাজেট কোথায় পাবেন? কিন্তু আপনি একটা ফ্রি মানে এডুকেশন দিয়ে একটা জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করেন, যে মানে জনগোষ্ঠী আমাদের অনেক বড় ক্ষমতা হতে পারে, সেই জনগোষ্ঠীর মাধ্যমে আমরা অনেক ইকোনমিক বেনিফিটস নিয়ে আসতে পারি, আমরা অনেক ডলার ফরেন কারেন্সি আমরা নিয়ে আসতে পারি, যেটা আমাদের ইকোনমিকে অনেক মজবুত করবে, তাই না? সো এই যে ব্যাপারটা, রিইটারেট দ্যাট ওয়াইল এক্স ইজ ভ্যালিড ওয়াই ইজ স্ট্রঙ্গার, মানে আবার এটা রিস্টেটমেন্টে যে বলেছিলাম যে হ্যাঁ, এটা তো এটা কিছু আছে যে সমস্যা, এটা এটা হচ্ছে এটা স্ট্রঙ্গার, এইভাবে বলে আপনি আবার কনক্লুড করলেন। ওকে, তাহলে এখন আমরা আরো একটু আলোচনা করে আমরা একটা স্যাম্পল অ্যান্সার, এই যে মডেল অ্যান্সারে আমরা একটু চলে যাব। দ্য কোয়েশ্চেন হচ্ছে, ইট ইজ আর্গুড দ্যাট আর্নিং আ হাই স্যালারি ইজ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? মডেল অ্যান্সার এখানে করা হয়েছে, এবং আমি আপনাদেরকে কোনটা প্যারাফ্রেজ, কোনটা হুক সেন্টেন্স, প্যারাফ্রেজ হুক সেন্টেন্স একই, এবং থিসিস স্টেটমেন্ট কি, আউটলাইনটা আপনি কিভাবে বুঝতে পারছেন, আমি যে বললাম আপনারা অনেকেই এটা ক্লিয়ার হন নাই, এখন আপনি বুঝতেই পারবেন। তাহলে এই কোয়েশ্চেনটা আমার কি ছিল? ইট ইজ আর্গুড দ্যাট আর্নিং আ হাই স্যালারি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান জব স্যাটিসফ্যাকশন, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তাহলে এটা কোন অ্যাপ্রোচে? এগ্রি ডিসএগ্রির যে কোয়েশ্চেন, সেখানে আপনাকে অ্যাপ্রোচে গেলেন স্ট্রং, হয় আপনি এগ্রি করবেন অথবা ডিসএগ্রি করবেন, সেটা আপনার ইন্ট্রোডাকশনে আপনি ক্লিয়ারলি বলে দিবেন। তাহলে আপনি প্রথমে বলছেন, ইট ইজ অফেন ডিবেটেড ওয়েদার ফিনান্সিয়াল রিমিউনারেশন শুড টেক প্রিসিডেন্স ওভার প্রফেশনাল ফুলফিলমেন্ট ওয়েন চুজিং আ ক্যারিয়ার। বুঝতে পেরেছেন? তাহলে আমি কি করলাম? আমি প্রথমটাই প্যারাফ্রেজ করলাম। কি বলেছিল? ইট ইজ আর্গিউড, আমি বললাম ইট ইজ অফেন ডিবেটেড। হ্যাঁ, আর্নিং আ হাই স্যালারি ইজ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন। তো সেটা ডিবেটেডটা কি? ওয়েদার ফিনান্সিয়াল রিমিউনারেশন, মানে ফিনান্সিয়াল রিমিউনারেশন মানে আপনার যে বেতন, হ্যাঁ, রিমিউনারেশন আপনি ফিডব্যাক যেটা পান, টাকা পান, শুড টেক প্রিসিডেন্স, এটা অবশ্যই লিড নেয়ার কথা, ওভার প্রফেশনাল ফুলফিলমেন্ট ওয়েন চুজিং আ ক্যারিয়ার। অবশ্যই আপনার ফিনান্সিয়াল গেইনটা এটার উপরে, প্রফেশনাল ফুলফিলমেন্টের উপরে ভারী হবে, সেই বিষয়টা আপনি এটাকে, এই কথাটাকে, স্টেটমেন্টটাকে আপনি রিস্টেট করলেন, প্যারাফ্রেজ করলেন। দেখেন ওটার সাথে কোনো পয়েন্টে মিলছে? আমি কত ভোকাবুলারি গুলো এখানে
প্রেজেন্ট করার চেষ্টা করেছি, রিমিউনারেশন দিয়েছি, যেটা স্যালারির কথা, স্যালারির ফিনান্সিয়াল রিমিউনারেশন। আমি এখানে আপনি বলেছি প্রফেশনাল ফুলফিলমেন্ট, যেটাকে জব স্যাটিসফ্যাকশনের সিনোনিমাস ইউজ করেছি। তাহলে আমি প্যারাফ্রেজ করলাম এখানে। এরপরে আপনি কি বলবেন? আপনার অপিনিয়ন বলছেন, আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দ্য অ্যাসারশন, মানে ওইটা যেটা বলেছে সেটারই আপনি এখানে প্যারাফ্রেজ করেছেন। এখন আপনার পজিশন কি? আপনি বলছেন আমি এটা ডিসএগ্রি করি, যে টাকাটাই মানে বেশি প্রায়োরিটি হওয়া উচিত, এটা আমি ডিসএগ্রি করি, আমি এটা এগ্রি করি না। তো আপনি বললেন আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দ্য অ্যাসারশন দ্যাট মানি ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফ্যাক্টর। যে ইজ ওয়ান অফ দ্য যদি হতো তাহলে ফ্যাক্টরস হতো, ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফ্যাক্টর। তাহলে এটা হচ্ছে আপনার থিসিস স্টেটমেন্ট। আপনি এই বিষয়টাকে এক্সপ্লেইন করবেন, ব্যাখ্যা দিয়ে জাস্টিফাই করবেন আপনার আপকামিং বডি প্যারাগ্রাফে। তাহলে এটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট, আই কমপ্লিটলি ডিসএগ্রি। সো আমরা বুঝতেই পারতেছি আপনি প্যারাগ্রাফে আপনি এটা ডিসএগ্রির পক্ষেই যুক্তি দেখাবেন। এবং আপনি এখানে বলছেন দিস essay will argue that mental well-being and long-term career progression are far more critical than a simple paycheck. তাহলে আপনার আউটলাইনটা আপনি ক্লিয়ার করে দিলেন, তাই না? যে আপনি কি বলবেন এখানে, আপনি মেন্টাল ওয়েলবিং এর কথা বলবেন আর লং টার্ম ক্যারিয়ার প্রোগ্রেশন, আপনি দুটো বডি প্যারাগ্রাফে দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করবেন। একটা প্যারাগ্রাফে আপনি আলোচনা করবেন মেন্টাল ওয়েলবিং নিয়ে, আরেকটা প্যারাগ্রাফে আপনি আলোচনা করবেন লং টার্ম ক্যারিয়ার প্রোগ্রেশন নিয়ে। তাহলে আপনার 4 বডি প্যারাগ্রাফের আপনি একটা এসে লিখতে যাচ্ছেন। দেখেন এখান থেকে আমি বুঝে গেলাম। খেয়াল করেন বডি প্যারাগ্রাফ 1, এই যে রিজন কি? মেন্টাল হেলথ। দেখেন খেয়াল করেন আমার এখানে আউটলাইনে ছিল কিনা, আমি এখানে লিখেছিলাম মেন্টাল ওয়েলবিং, সেটাকে আবার একই ওয়ার্ড ইউজ করি নাই, আমি সেখানে গিয়ে আমি এখানে মেন্টাল হেলথের কথা বলছি। দেখেন খেয়াল করেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি লিঙ্কিং ডিভাইস ইউজ করলাম, যেহেতু আমি দুটো কারণের কথা বলেছি। তাহলে প্রথম আমি বলছি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট job satisfaction is intrinsically linked to an individual's mental health. So job satisfaction টা তো মানুষের মানসিক ব্যাপার, তাই না? আপনি যদি খুব একটা ওয়ার্ম এনভায়রনমেন্ট পান, একটা সার্কেল যেখানে আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্টটাও যদি খুব হেলদি হয়, আপনার সেখানে যদি অ্যাপ্রিসিয়েটেড হন, আপনাকে এনকারেজ করে, মোটিভেট করে, কেউ আপনাকে নিয়ে কটু কথা বলে না, কেউ আপনার সাথে অনেক রকম কনস্পিরেসি করে না, তো এই মেন্টাল হেলথ, আপনার মনে করেন অনেক টাকা স্যালারি পান, কিন্তু আপনি সারাক্ষণ গিয়ে টক্সিক একটা এনভায়রনমেন্টের মধ্যে আপনাকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়, ও আপনার পিছনে লেগে আছে, ও আপনার নামে বদনাম আরেক জায়গায় বলতেছে, তো এই ব্যাপারটা আপনাকে টক্সিক করে দেয়, তাই না? তো সেই পয়েন্ট, সেই টোনে বিষয়টাকে নেওয়ার চেষ্টা করেছি যে জব স্যাটিসফ্যাকশন ইজ ইন্ট্রিনসিক্যালি লিঙ্কড টু অ্যান ইন্ডিভিজুয়ালস মেন্টাল হেলথ। এটাই হচ্ছে আমার টপিক সেন্টেন্স। এটা আমি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কথাটা বলেছি, এখন আমি এটাকে এক্সপ্লেইন করব। ঠিক আছে? তো এইটা আমার টপিক সেন্টেন্স। এখন এটাকে কিভাবে আমি এক্সপ্লেইন করছি দেখেন, হাই পেইং রোলস অফেন কাম উইথ ইমেন্স প্রেসার, লং ওয়ার্কিং আওয়ার্স, অনেক ঘন্টা কাজ করতে হয়, অ্যান্ড টক্সিক এনভায়রনমেন্টস, তাই না? যেহেতু আপনি অনেক টাকা ইনকাম করেন, মানুষের নজরও আপনার দিকে বেশি থাকে, আপনার কম্পিটিশনটা বেশি থাকে। চাকরিতে দেখা যাচ্ছে যে একজন আছে, তার ফ্রেন্ডকে সেই পোস্টে নিয়ে আসতে হবে, আপনাকে কাজ পারেন না, এটা পারেন না, এরকম ব্যাপারগুলো কেউ ফেস করতে হয়। If an employee does not enjoy their daily tasks, the financial reward is rarely enough to compensate for the resulting stress and burnout. Burnout মানে কি? আপনার যে পরিমাণের মানে পরিশ্রম যায়, এটা দেখেন এটা আমি কি করলাম? এক্সপ্লেইন করলাম। কেন মেন্টাল হেলথের সাথে লিঙ্ক সেটা আমি এখানে বললাম যে হাই পেইং রোলস অফেন কাম উইথ ইমেন্স প্রেশার, লং ওয়ার্কিং আওয়ার্স, সেটাকে ব্যাখ্যা করলাম। ইমেন্স প্রেশার বলতে কি বোঝায় বললাম, লং ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড টক্সিক এনভায়রনমেন্টস। আবার এটাকে আমি বলছি, ইফ অ্যান এমপ্লয়ি ডাজ নট এনজয় দেয়ার ডেইলি টাস্ক, দ্য ফিনান্সিয়াল রিওয়ার্ড ইজ রিয়েলি এনাফ টু কম্পেনসেট ফর দ্য রিজাল্টিং স্ট্রেস। এই রিজাল্টিং স্ট্রেস এটা কম্পেনসেট হয়ে যায়, তো টাকা দিয়ে আমি কি করব? অ্যান্ড বার্ন আউট। ফর এক্সাম্পল দেখেন, আমি সেটা এক্সপ্লেইন করলাম। এখন আমি এখানে আবার এই যে ফর এক্সাম্পল লিখলাম, যে এক্সপ্লেনেশন, আমরা যে পিল মেথড যেটা বলেছিলাম, তাহলে এখানে এই
এক্সাম্পল কি বলছে, রিসেন্ট স্টাডিজ হ্যাভ শোন দ্যাট হাই আর্নিং ইনভেস্টমেন্ট ব্যাংকার্স রিপোর্ট সিগনিফিক্যান্টলি হায়ার রেটস অফ ডিপ্রেশন কম্পেয়ার টু টিচার্স হু অফেন, আমি যেহেতু টিচার একটু নিলাম এখানে এটা, who often earn less but report higher levels of daily happiness। তাহলে এখানে একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এখন আবার এখানে আমি কি করছি, এই যে লিঙ্ক করছি, দেখেন খেয়াল করেন, therefore sacrificing peace of mind for money is a detrimental trade off। বুঝতে পেরেছেন, এটা একটা বাজে মানে ব্যবসায়িক চুক্তি, যে আপনি অনেক টাকা নিলেন তার বিনিময়ে আপনি আপনার সুখকে বিক্রি করে দিলেন। ওকে, সো এটা কনক্লুডিং থট, যেটা আমার টপিকের সাথে রিলেটেড, আমি লিঙ্ক করে ফেললাম এবং আমার এটা কনক্লুডিং একটা নোট আমি দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখেন বডি প্যারাগ্রাফ বি, রিজন 2, মোটিভেশন এন্ড সাকসেস। ঠিক আছে, একটু দেখেন আমরা ইন্ট্রোডাকশনে যে আমরা কি বলেছিলাম, অ্যান্ড এটা 1 নাম্বার ছিল লং টার্ম ক্যারিয়ার প্রোগ্রেশন। ঠিক আছে, তাহলে আমার বডি প্যারাগ্রাফ 2 এ দেখেন আমি কিভাবে আউটলাইনটা এখানে পাচ্ছি, মোটিভেশন এন্ড সাকসেসের জায়গায় লং টার্ম যে ক্যারিয়ার সাকসেস। এখন আমি একই পয়েন্টে বলছি, এই জন্য ফার্দার মোড ইউজ করলাম। হাউএভার কখন ইউজ করবো, যখন অল্টার হবে। সো ফার্দার মোড, এটা একটা লিঙ্কিং ডিভাইস, লিঙ্ক করে দিলে এবং কোহেশনটাও মেনটেন হচ্ছে। আরো উপরন্তু বলতে পারি, হ্যাভিং আ প্যাশন ফর ওয়ান্স অকুপেশন ইজ আ প্রাইমারি ড্রাইভার অফ প্রফেশনাল সাকসেস অ্যান্ড লংজিভিটি। আপনার যদি একটা প্যাশন থাকে একটা অকুপেশনে এবং আপনি যদি সেখানে হ্যাপি থাকেন, সাকসেসফুল হন, তাহলে সেটা কিন্তু আপনার লংজিভিটি, আপনার লাইফের বলেন, কমফোর্ট বলেন, সবকিছুই এটা, এই বিষয়টা আমি টপিক সেন্টেন্সে নিয়ে আসলাম। এটা আমি পুরোটা ব্যাখ্যা করলাম না, এখন ব্যাখ্যা করতেছি। So এখন আমার explanation. When an individual enjoys their work, they are naturally more motivated, creative, and productive, which inevitably leads to better career prospects in the long term. দেখেন সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম, এই যে কথাটা বলছি এটাকে আমি ব্যাখ্যা করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, কনভার্সলি those who work solely for money, ওটার সাথে এটাকে আমি জাস্টিফাই করে একেবারে স্ট্রং করতেছি, এইটার পক্ষেই কথা বলতেছি। হ্যাঁ, কনভার্সলি ইউজ করলাম একই প্যারার মধ্যে, মানে এই পয়েন্টটাকে জাস্টিফাই করব এই প্যারা, এটা আলাদা আইডিয়া না, এই যুক্তিটা দিচ্ছি এই যুক্তিটাকে এস্টাবলিশ করার জন্য কম্পেয়ার করে। কনভার্সলি দোজ হু ওয়ার্ক সোললি ফর মানি অফেন ল্যাক দ্য ড্রাইভ টু ইমপ্রুভ। টাকার জন্য যে কাজ করে সে আর ইমপ্রুভ করতে চায় না, ওই জায়গাটাই সে আঁকড়ায় ধরে থাকতে চায়, লিডিং টু ক্যারিয়ার স্ট্যাগনেশন, একটা স্থিরতা চলে আসে ক্যারিয়ারে। A clear instance of this is seen in the arts or sciences, এই ক্ষেত্রে দেখতে পারেন, where the most successful individual are almost always those driven by curiosity and love for their craft rather than an initial salary। এক্সাম্পল দিয়ে দিলাম যে আর্টস এন্ড সায়েন্সের ক্ষেত্রে তারা কি করে, তারা কিউরিয়াসিটি, তারা লাভ ফর প্যাশনটার জন্য তাদের শিল্প বলেন, তাদের সবকিছু তার স্যালারিকে বিসর্জন দিয়ে দেয়। যারা শিল্পীরা দেখেন চাকরি ছেড়ে দিয়ে তারা শিল্প চর্চা করে, তো সেই কথাটা। তারপরে আমি এখানে আবার বলছি, দ্য স্যাটিসফ্যাকশন ফিউলস মানে জ্বালানি দেয়, স্যাটিসফ্যাকশন আত্মতুষ্টিটাই জ্বালানি দেয়, দ্য এক্সিলেন্স দ্যাট মানি ক্যানট বাই। দেখেন একেবারে চুরমার করে দিলাম যুক্তি দিয়ে, হ্যাঁ বড় বড় কথা বলে দিলাম। ওকে, তো এখনো কিন্তু আমার কনক্লুশন আসেনি, আমি কিন্তু জাস্টিফাই করে দিলাম প্যারাগ্রাফ দিয়ে। এখন আমার কনক্লুশন দেখেন, কনক্লুশন আমি কি বলেছিলাম, রিস্টেটমেন্ট অফ দ্য থিসিস, রিস্টেটমেন্ট দেখেন এইটার সাথে আপনার একেবারে ইন্ট্রোডাকশনের জায়গাটা মিলছে কিনা। কি বলছেন, ইন কনক্লুশন, while a decent income is necessary for সার্ভাইভালের জন্য হ্যাঁ ইনকাম দরকার, I firmly believe that it should not be prioritized above job satisfaction। তাহলে আপনি এটা থিসিস স্টেটমেন্ট কোথায় ছিল, চলেন আমরা একটু ঘুরে এসে দেখে আসি। এই যে আমার থিসিস স্টেটমেন্ট কি ছিল, বলছিলাম I completely disagree with the assertion that money is the most significant factors। ওই কথাটাই আপনি আবার এখানে কনক্লুশনে গিয়ে বললেন। কনক্লুশনে গিয়ে আপনি কি বললেন, while a decent income is necessary for survival, হ্যাঁ একটা ইনকাম দরকার নিজেদের সার্ভাইভালের জন্য, কিন্তু আমি খুব এটা বিশ্বাস করি that it should not be prioritized above job satisfaction। এরপর আপনি কি করছেন, আপনার একটা সামারাইজ করছেন, আপনার যে বডিতে আপনি ডিসকাস করছেন
আপনি সেটা বলছেন। অ্যাজ ডিসকাস মেইনটেনিং মেন্টাল হেলথ, ওই যে আবার একই জিনিস। আপনি যদি স্ট্রাকচার লিখেন না, আপনার অনেক কিছু চিন্তা গুছিয়ে লেখাটা হয়, একই জিনিসটাকে সুন্দরভাবে উপস্থাপন করা হয় এবং সেটা কম্প্যাক্ট থাকে। বলছেন মেন্টাল হেলথ অ্যান্ড সাস্টেইনিং লং টার্ম মোটিভেশন আর ফার, একই পয়েন্ট কিন্তু আমরা ইন্ট্রোডাকশনে বলেছি, ওইটাই আমরা এখানে বললাম এবং এটা দিয়ে কনক্লুড করলাম। আর ফার মোর ভ্যালুয়েবল অ্যাসেটস দ্যান আ হাই স্যালারি লোন। তাহলে এখানে আমি এটা ওয়ার্ড কাউন্ট 270 থেকে 80-র মধ্যে রাখতে পেরেছি, এই লিখলাম। এবং আপনি দেখেন এখানে খুব বেশি রিপিটেশন আমি করি নাই, এই জন্য আমি এই লাক্সারি 270 থেকে 80-র মধ্যে রাখতে পেরেছি এবং আমার এটা আন্ডারলেন্থ হবে না। আরেকটা যদি আমরা এখন তার আগে এটা দেখাই, এটা কেন এটা ব্যান্ড 8 এর জন্য অ্যাপ্রিসিয়েটেড হবে বা 8 পাবে। দেখেন এই স্ট্রাকচারটা আমি যেভাবে ফলো করেছি, দেয়ার আর নো সারপ্রাইজ, ক্রনোলজিক্যালি গিয়েছে। দ্য এক্সামিনার নোজ এক্স্যাক্টলি হোয়াট টু রিড নেক্সট, কোহেশন ছিল, নোটিস দ্য লিঙ্কিং ওয়ার্ডস অ্যাট দ্য স্টার্ট অফ এভরি সেন্টেন্স ইন দ্য বডি প্যারাগ্রাফ। আমি প্রথমে বলছি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দেখিয়েছি আপনাদেরকে, ফার্দার মোড ইউজ করছি, কনভার্সলি ইউজ করছি, ডাস ইউজ করছি এবং এটা পরে কমাও ছিল। টপিক সেন্টেন্স ছিল, the sentence first sentence of each body paragraph clearly states the main idea, mental health motivation, একটাতে mental health ছিল, motivation ছিল আরেকটাতে। তো এখানে নো ফেন্স সিটিং, আমি কোনো একদিকে বসেছিলাম এইদিকে যাব না ওইদিকে যাব না, আমি ক্লিয়ারলি বলেছি the writer did not say money is good but happiness is also good, এভাবে বলে নাই, বলছে they took a strong side, disagree করছে and defended it 100%। তো এটা ক্লিয়ারলি আমার একটা ব্যান্ড 8 এর স্কোর হয়ে গেছে। আরেকটা সেট যদি আমরা স্যাম্পল একটু দেখে ফেলি, এইটাই লাস্ট, হ্যাঁ আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। সো দিস দ্য লাস্ট স্যাম্পল, এটার কন্টিনিউশন আমরা আগামীকালের ক্লাস করব। সো সেখানে আরো শেখাবো কিভাবে থিসিস এগুলো লিখতে পারবো, আমরা একটু আইডিয়া জেনারেট করা শেখাবো। আজকে আরেকটা স্যাম্পল এসে একটু দেখে নেন যে দ্য বেস্ট ওয়ে টু রিডিউস দ্য ক্রাইম, কোয়েশ্চেন, এটা হচ্ছে কোয়েশ্চেন প্রম্পট বা আপনার নোশন যেটাই বলেন। The best way to reduce the crime rate is to increase the length of prison sentences. মানে আপনি যদি সমাজ থেকে ক্রাইম রেট কমাতে চান তাহলে আপনাকে পানিশমেন্ট এরিয়া বাড়িয়ে দিতে হবে, লেন্থ বাড়িয়ে দিতে হবে, বড় বড় মানে 13 বছর 14 বছর যেন অনেক দিন তাকে আলাদা রাখা যায়। তো এখানে আপনাকে বলতেছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, বুঝতে পারছেন যে এই জায়গাটা, এটার একটা আমরা স্যাম্পল অ্যান্সার এখানে একটু দেখি। মডেল অ্যান্সার এটা ব্যালেন্স অ্যাপ্রোচে আমি যাচ্ছি, আমি এটাও বলবো সেটাও বলবো, কোনটাকে বেশি হয়, আমি কোন মাত্রায় কোনটাকে দেখছি, হার্ডার কোনটা সেটা আমরা দেখবো। এটার যে অ্যাপ্রোচটা একটু হার্ডার, তাই না, এটাকে ব্যালেন্স করা, দেখেন কিভাবে ব্যালেন্স করি। সো ইন্ট্রোডাকশনে আমরা কি করব, ইন্ট্রোডাকশনে প্রথমেই আমাকে প্যারাফ্রেজ করতে হবে, প্যারাফ্রেজ করব মানে আমার কোয়েশ্চেনটাকে আমি এই যে এই পর্যন্ত কোয়েশ্চেনটাকে আমি এখানে প্যারাফ্রেজ করব, কি বলছি, ইট ইজ ফ্রিকুয়েন্টলি আর্গিউড, এখানে কি ছিল, দ্য বেস্ট ওয়ে টু রিডিউস ক্রাইম রেট, এটা স্টেটমেন্ট দিয়েছে, আমি এখানে বলছি ইট ইজ ফ্রিকুয়েন্টলি আর্গিউড দ্যাট এক্সটেন্ডিং দ্য ডিউরেশন অফ ইনকারসারেশন, হ্যাঁ ইনকারসারেশন মানে এটা হচ্ছে আপনার জেল বা পানিশমেন্ট। So incarceration is the most effective method of lower crime levels, মানে এটা আর্গিউ করা হয় যে একটু ডিউরেশনটা বাড়িয়ে দিলে, জেল জরিমানার ডিউরেশন মানে জেলের ডিউরেশন যদি বাড়িয়ে দেওয়া হয় এটা একটা ইফেক্টিভ মেথড, এটা আর্গিউ করা হয় বলছি আমি। যেমন এখানে কি বলছে, দ্য বেস্ট ওয়ে টু রিডিউস দ্য ক্রাইম রেট ইজ টু ইনক্রিজ দ্য লেন্থ, ওই কথাটাকে আমি বললাম যে এটা ফ্রিকুয়েন্টলি আর্গিউ করা হয় যে এটা ক্রাইম লেভেল কমে যায়। আমার পয়েন্ট কি, আমি এখানে বলছি while I acknowledge that longer sentences can act as a deterrent, হ্যাঁ এটা প্রতিবন্ধকতা, deterrent to some extent, deterrent মানে কি, হ্যাঁ থামিয়ে দেয়, একজন ক্রিমিনাল যে আছে তাকে আর ক্রাইম করতে তাকে বিরত রাখে, যদি আমি তাকে জেলে ধরে রাখি অনেকদিন তাহলে সেটা ও ক্রিমিনাল, তো ওকে বাইরে রাখলে সমাজের জন্য ক্ষতিকর, তা ওকে আমি ডেটারেন্ট করতে পারছি, মানে এটাকে আটকাতে পারতেছি, থামাতে পারতেছি, অ্যাজ এ ডেটারেন্ট টু সাম এক্সটেন্ট, হ্যাঁ এটা সাম এক্সটেন্ট। আমি এখানে বলছি আই লার্জলি ডিসএগ্রি দ্যাট দিস ইজ দ্য বেস্ট সলিউশন। তাহলে আমি যদি বলি এটা বেস্ট সলিউশন না, তাহলে আমাকে তো সেটা দেখাতেও হবে বেস্ট সলিউশনের জায়গাটা, তাহলে এটা আমার কনসেশন থিসিস, আমি বলে দিলাম, এখানে কিন্তু আমার স্টেটমেন্টটা ক্লিয়ার। তাহলে আমার এই ইন্ট্রোডাকশন পড়ে
এক্সামিনার বুঝবে যে আমার বডি প্যারাগ্রাফে আমি কি নিয়ে আলোচনা করছি। এখন আমার আউটলাইনটা আমি যদি একটু দেখাই, দিস এসে উইল আর্গিউ দ্যাট অ্যাড্রেসিং দ্য রুট কজেস, অ্যাড্রেসিং দ্য রুট কজেস মানে আসল কারণগুলোকে যদি আমরা অ্যাড্রেস করি অফ ক্রাইম থ্রু রিহ্যাবিলিটেশন অ্যান্ড এডুকেশন, তাহলে এখানে রিহ্যাবিলিটেশন অ্যান্ড এডুকেশন আমি দুটো কারণ ব্যাখ্যা করব, ইজ এ ফার মোর সাস্টেইনেবল স্ট্র্যাটেজি। আমার আউটলাইন ক্লিয়ার? ওকে, এবার চলেন আমরা দেখি বডি প্যারাগ্রাফ 1 এ আমি কি বলতেছি, আমি অ্যাডমিট করতেছি অপোজিং ভিউ মানে আমি তো বললাম এটা আমি ডিসএগ্রি করি, তাই না? এখানে আমি বললাম না আমি ডিসএগ্রি করি এটা, যে হ্যাঁ লম্বা জেল রাখলে এটা এই হয়, এটা বেস্ট ওয়ে, এটাকে আমি ডিসএগ্রি করি, সেটাই আমি এখানে এসে বলতেছি। আগে অ্যাডমিট করতেছি অপোজিং ভিউটা, হ্যাঁ অপোজিং ভিউটাও যে কিছু মেরিট আছে সেটাকে আমি অ্যাডমিট করতেছি এবং সেটাকে আমি ব্যাখ্যা করতেছি, পরে আমি আমার ভিউ দিয়ে ওইটারে উড়াই দিব, বুঝতে পারছেন? আর্গুমেন্ট দিয়ে। খেয়াল করেন আমি এখানে লিঙ্কিং ডিভাইস ইউজ করছি অ্যাডমিটেডলি, হ্যাঁ আমি অ্যাডমিট করছি দেয়ার ইজ সাম মেরিট টু দ্য আইডিয়া দ্যাট হার্শ ইমপ্রিজনমেন্ট বলতে বোঝাচ্ছি মানে জেলে অনেক হার্শ মানে হচ্ছে খুব কঠিন, মানে আমি দেখা যাচ্ছে একটা মানুষকে 20 বছরের জেলে ইমপ্রিজনমেন্টের শাস্তি দিলাম, এটা কি করে? রিডিউসেস ক্রাইম, টপিক সেন্টেন্স এটাকে এখন ব্যাখ্যা করব। মানে হচ্ছে এই দেখেন, দ্য প্রাইমারি আর্গুমেন্ট হিয়ার ইজ দ্যাট দ্য ফিয়ার অফ এ লং প্রিজন টার্ম ডিসকারেজেস পটেনশিয়াল অফেন্ডার্স ফ্রম ব্রেকিং দ্য ল। মানে আপনি যদি ধরেন বাইক চালাচ্ছেন, এমন এখন এআই দিয়ে মামলা দিয়ে দেয়, তো এই যে ভয় যে আপনি কোনোভাবেই রক্ষা পাবেন না, তাহলে এখন দেখা যায় যে ট্রাফিক সিগন্যাল গুলো সবাই মানে বাইকওয়ালারা এখন সিগন্যালের দিকে তাকায় থাকে অনেক দূর থেকে, যে মানে থেমে যাচ্ছে, এই যে একটা ভয়, তাই না? ধরেন একটা পানিশমেন্ট 14 বছরের পানিশমেন্ট, এটা হলে আমার 14 বছরের জেল হয়ে যাবে, এই যে ব্যাপারটা মাথায় যদি থাকে তাহলে সে ভয়েই কিন্তু আর ওই ক্রাইমটা করবে না, এরকম একটা কথা আর্গুমেন্টের জন্য বলা হচ্ছে। So the primary argument that here is that the fear of a long prison term discourages potential offenders from breaking the law. আরো বলতেছি furthermore, ওইটারই বলছে কিপিং ডেঞ্জারাস ক্রিমিনালস লকড অ্যাওয়ে, মানে ডেঞ্জারাস যারা ক্রিমিনাল খুন মার্ডার করে ফেলতেছে এদেরকে যদি আমরা আটকায় রাখি দূরে ফর এক্সটেন্ডেড পিরিয়ডস এনশিওরস দে আর ফিজিক্যালি আনএবল টু হার্ম সোসাইটি ডিউরিং দেয়ার সেন্টেন্স, তাদের যে সময়কাল ধরে তারা, সেন্টেন্স মানে হচ্ছে কিন্তু খুব বাক্য না, সেন্টেন্স মানে সেন্টেন্স টু ডেথ, মানে তার যে রায় হয়েছে, তার যে পানিশমেন্ট হয়েছে সেই কথাটা এখানে বলছি, দেয়ার সেন্টেন্স ডিউরিং দেয়ার সেন্টেন্স, যে তাদের ওই সময়কাল পর্যন্ত, যেই পর্যন্ত তার রায় সীমাটা আছে এই পর্যন্ত তাকে আটকিয়ে রাখা যায়, মানে থামিয়ে রাখা যায় সমাজ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে, তার হাত থেকে। ফর ইনস্ট্যান্স, দেখেন এটা আমি এক্সপ্লেন করলাম, এখন আমি উদাহরণ দিচ্ছি ফর ইনস্ট্যান্স দিয়ে, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স মানে দুইভাবে দিয়েছি যেন আপনার যে কোনো একটা চুজ করতে পারেন, নো প্রবলেম। ফর ইনস্ট্যান্স, কান্ট্রিজ উইথ স্ট্রিক্ট সেন্টেন্সিং ফর ভায়োলেন্ট ক্রাইমস অফেন সি আ টেম্পোরারি ড্রপ ইন ইমিডিয়েট অফেন্সেস, যেমন ধরেন মিডল ইস্টের জায়গায় একেবারে ধর্ষণের জন্য জনসম্মুখে তাকে গুলি করে মেরে ফেলতেছে বা একেবারে শিরোচ্ছেদ করে ফেলতেছে বা তাকে মনে করেন ওখানেই শুলে চড়িয়ে দিচ্ছে, এই যে ব্যাপারগুলো, তো কি হয়? ইমিডিয়েট ড্রপ হয়ে যায়, এইটা আমরা বললাম, এটা ড্রপ হয়। অনেক কান্ট্রিতে দেখা যায় যে স্ট্রিক্ট সেন্টেন্সের কারণে ভায়োলেন্ট যে ক্রাইমগুলো সেগুলো ড্রপ হয়ে যায়, টেম্পোরারি ড্রপ। দেয়ারফর লং সেন্টেন্সেস ডু প্লে, অবশ্যই এটা অবশ্যই ভূমিকা রাখে ইন পাবলিক সেফটির ক্ষেত্রে। তাহলে আমি এটা একটা কনক্লুড করলাম, এটা অপিনিয়ন দিলাম, লিঙ্কও করলাম, কিন্তু আমার পয়েন্ট ছিল আমি ডিসএগ্রি করি। এখন হচ্ছে আমার সেই প্যারাগ্রাফ, যেই প্যারাগ্রাফ দিয়ে আমি এই আর্গুমেন্টটাকে ডিফিট করব। দেখেন আমি কি লিঙ্কিং ডিভাইস এনেছি, হাউএভার এনেছি, কারণ ওটার অপোজিট ভিউ আমি দিতে যাচ্ছি। আমার পজিশন আমি এখন বলছি, আই ফার্মলি বিলিভ দ্যাট রিহ্যাবিলিটেশন ইজ আ সুপেরিয়র লং টার্ম সলিউশন। তাহলে আমার এখানে আমি থিসিস স্টেটমেন্ট মানে আমার টপিক সেন্টেন্স আমি বলে দিলাম, যেটা আমি রিফিউট করতেছি সেটা বলছি, হাউএভার আই ফার্মলি, যাই হোক আমি এটা মানে ওটার অল্টার বলছি, আমি এটা বিশ্বাস করি যে রিহ্যাবিলিটেশন পুনর্বাসনের মাধ্যমে আপনি কি করতে, এটা একটা সুপিরিয়র লং টার্ম সলিউশন, এটা একটা সলিউশন। এখন এটাকে আমার তো ব্যাখ্যা করতে হবে, খেয়াল করেন ব্যাখ্যা করছি আমি।
Simply locking individuals away without addressing why they committed the crime, such as poverty, lack of education, or addiction, কি কারণে সে এই করলো, কারণটা আমি এক্সপ্লোর না করে আমি শুধু তাকে আটকায় রাখলাম, often leads to reoffending once they are released. মানে তার মধ্যে ক্ষোভ, যখনই তারা রিলিজ হবে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে আবার সে রিঅফেন্ড করবে, বা যে তাকে এই জায়গায় এনেছে, যে জেলে দিয়েছে, তাকে আগে বের হয়ে সবার আগে শেষ করবে, জীবন তো আমার শেষ হয়ে গেছে। এই রকম টেন্ডেন্সিটা কিন্তু থাকে। এখন এটা গেল, আমি কি বলতে যাচ্ছি, আমি এখন বলছি এডুকেশনাল প্রোগ্রাম, যদি আমি তাকে এডুকেশনাল প্রোগ্রামে আওতায় নিয়ে আসি, অথবা তাকে যদি আমি ভোকেশনাল ট্রেনিং দেই, হ্যাঁ, তো কারিগরি শিক্ষায় যদি তাকে আমি দীক্ষিত করি, এভাবে পানিশমেন্ট লম্বা না করে তাকে আমি ট্রেন করে তাকে এডুকেশনাল প্রোগ্রামের আওতায় নিয়ে এসে প্রিজনের মধ্যেই তাকে আমি বদলায় ফেলতে পারি, ট্রান্সফর্ম অফেন্ডার ইনটু প্রোডাক্টিভ সিটিজেন, তাকে আমি আরো বেশি উন্নতির দিকে নিয়ে যেতে পারি। প্রোডাক্টিভ সিটিজেন, তাকে আমি স্কিল করতে পারি, তাকে আমি অ্যাব্রোডে, তাকে আমি এখানে কি করতে পারি, ইমিগ্রেন্ট হিসেবে তাকে নিয়ে যেতে পারি, এবং সে ওখান থেকে আমার ফরেন কারেন্সি আসবে, আমি এক্সপোর্ট করতে পারি, মানে ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে পারি, বা আমার দেশেও তাকে আমি কাজে লাগাতে পারি। সে আর বার্ডেন হয়ে থাকলো না, তার 14 বা 6 বছর 8 বছর লম্বা 14 বছর শাস্তি না দিয়ে তাকে আমি 4 বছর আটকে রেখে তাকে এডুকেশন, তাকে আমি প্রোগ্রামের মধ্যে স্কিল করে দিয়ে তাকে আমি আমার কর্ম যে ক্ষেত্রের মানে যদি নিতে পারি, তাহলে ওয়ার্ক ফোর্সের মধ্যে তাকে সংযুক্ত করতে পারি, তাহলে সে আমার জন্য প্রোডাক্টিভ সিটিজেন হয়ে যাবে। প্রোডাক্টিভ সিটিজেন রাদার দেন আ হার্ডেন্ড ক্রিমিনাল। হার্ডেন মানে হৃদয়টা শক্ত হয়ে যাবে এরকম ক্রিমিনাল, সে আর কাউকে মেরে ফেললো তার আর কোনো কিছু মানে যাবে আসবে না এরকম। সো এই যে আমার একটা এক্সপ্লেনেশন দিয়ে কিন্তু আমি বিষয়টাকে কনভিন্স করতে পারলাম যে কেউ, তাই না? কনভিন্স তো ওইখানে আমি করলে আলটিমেটলি আমার কোনো সমস্যা সমাধান হচ্ছে, আমি শুধু করতেছি, আমি অনেকদিন আটকে রাখতেছি, এতে তো আমাকে তো অনেকদিন আটকে রেখে তো তার পিছনে আমার খরচও হয়। এমন না যে যারা এই ক্রিমিনাল তাদেরকে আপনি খালি আটকে রেখে আপনার দায় সারা, তার জন্য জেলখানা তৈরি করতে হয়, তার জন্য আপনাকে পাহারা দেয়া জনবল লাগে, এবং তার জন্য আপনাকে খাওয়া দাওয়া সবকিছু স্টাফ লাগে, অনেক কিছু একটা মানে কর্মযোগ্য থাকে। A clear example of this is the এখানে আমি এনেছি এই যে নরওয়েজিয়ান জাস্টিস সিস্টেম, যেখানে কি হয়েছে, which focuses on rehabilitation over punishment, ওরা রিহ্যাবিলিটেশনকে ফোকাস করে পানিশমেন্ট না দিয়ে, and consequently has one of the lowest recidivism মানে হচ্ছে কমে গেছে, রেটটা কমে গেছে ইন দ্য ওয়ার্ল্ড, ক্রাইমের ক্ষেত্রে তাদের রেটটা সবচেয়ে লোয়েস্ট। তাহলে এই ভাবে আমি এখন বোঝাইতে পারতেছি, thus prevention is more effective than cure, তাই না? প্রতিরোধ না করে আমি যেটা প্রতিকার, প্রতিরোধ করেন যেন নাই হয় এমন সিচুয়েশন তৈরি, তো সেই বিষয়টা প্রিভেনশন ইজ মোর ইফেক্টিভ দেন কিওর। আমরা ছোটবেলায় পড়েছিলাম প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেটাকে আমি বেটার না বলে মোর ইফেক্টিভ দেন কিওর এভাবে বলেছি। তাহলে আমার বডি প্যারাগ্রাফের কনক্লুশন গেল, কিন্তু এটা এখন আমার কনক্লুশন আসে না, এই হচ্ছে কনক্লুশন। সেখানে আমি বলছি ইন কনক্লুশন, while I accept that longer prison terms can provide a temporary solution, এটা প্রোভাইড করতে পারে to safety concern, I disagree, আবারও একই কথাই বলছি, I disagree that they are the most effective method, এটাই যে মোস্ট ইফেক্টিভ মেথড, এটা আমি ডিসএগ্রি করি, এটা আমি মানি না। It is my firm conviction, এটা আমার সিদ্ধান্ত, দৃঢ় সিদ্ধান্ত, that rehabilitation and social support tackle the origins of crime, making society safer in the long run. এটা একটু ওয়ার্ড কাউন্ট 278 এর মধ্যে আছে। সো এই হচ্ছে আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু। এখন এটা যদি অ্যানালিসিস করি আমরা, যে দেখেন আমি while however থিসিস দিয়েছি, the turn in logic এটা ইউজ করেছি, notice how body paragraph 1 starts with admittedly, আমি ওখানে করেছি এবং তারপরে টার্ন করেছি, ওভার করেছি, signaling agreement with the other side, but body 2 starts with however, signaling the return to the writer's main opinion.
দিস ইজ এক্সিলেন্ট কোহেশন, তাই না? আপনি আপনি যেটা বলতে চাইছেন সেভাবে সুন্দরভাবে এটা আর্গুমেন্টে আপনি খেলেছেন, আপনার মতো করেই আপনি এখানে ওইখানেই ছিলেন, ফোকাসই ছিলেন, হারিয়ে যান নাই। সো রিফিউটেশন স্ট্র্যাটেজিটা এখানে আমরা অ্যাপ্লাই হয়েছে। দ্য রাইটার ডিড নট জাস্ট ইগনোর দ্য লং সেন্টেন্সেস আর্গুমেন্ট, দে accept করছে, আবার রিফিট করছে, it keeps people safe temporarily and then destroyed it, but rehab stops them from reoffending permanently. দিস ইজ মানে আপনি পানিশমেন্ট দিলেন, সেই স্টপ হইলো, তারপর আবার যখন আসে আবার সেটা কন্টিনিউ হবে। কিন্তু আপনি যদি তাকে রিহ্যাব করেন, রিহ্যাব এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, নাউন হিসেবেও রিহ্যাবিলিটেশন ইউজ হতে পারে, রিহ্যাব নাউন এবং ভার্ব দুভাবে ইউজ করা যেতে পারে। ওকে, সেটা ব্যাপার না, সেটা গ্রামারে আলোচনা হবে। তাহলে এখানে ভোকাবুলারি ব্যালেন্স দেখেন, এখানে অ্যাডমিটেডলি ছিল, টু সাম এক্সটেন্ট ছিল, সুপেরিয়র, কনভার্সলি, রেসিডিভিজম, এগুলো ইউজ করেছি, যেখানে ভোকাবুলারি আমরা আছে। So that's all for today. Thank you very much. If you have any question, I'm ready to address those questions. So thank you very much. I'm concluding our today's session. Assalamu alaikum wa rahmatullah. So